দেখেছিলাম যে হাউ ক্যান মানে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ইনস্ট্যান্স মেথড এন্ড ওয়াই দিস মেথড ইজ নোন অ্যাজ ইনস্ট্যান্স মেথড, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স অফ অ্যান ইনস্ট্যান্স মেথড। এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে একটু দেখেছিলাম এন্ড একটা প্রবলেম আমরা শেষের দিকে একটু জাস্ট লিস্ট আউট করেছিলাম যে কি কি প্রপার্টিজ থাকবে ওই ক্লাসটার মধ্যে। দেন ওই জিনিসটা থেকে আজকে স্টার্ট করবো বলেছিলাম। সো বিফোর স্টার্টিং দ্যাট প্রবলেম আমি হচ্ছে আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা জিনিস মেনশন করি নাই, সেটা হচ্ছে একটা মেথড যখন আমরা ক্রিয়েট করি হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড, ওটা কি দেখে বুঝি ওই জিনিসটা আমরা স্কিপ করে দিয়েছিলাম, বলেছিলাম যেটা আমরা পরে দেখবো। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা ফার্স্ট আগে দেখবো যে একটা মেথড, আমরা জানি যে একটা মেথড যখন ক্রিয়েট করতে হয় অ্যাকর্ডিং টু 110 আমরা মেথডের সিনট্যাক্সটা ছিল পাবলিক স্ট্যাটিক দেন রিটার্ন টাইপ দেন নেম অফ দ্য মেথড দেন প্যারামিটার ব্র্যাকেট দিয়ে বডি দেই যে বাকি জিনিসপত্রগুলো বডিতে আমরা লিখি। বাট অ্যাকর্ডিং টু সিসি 111 কারণ সিসি 110 এ যে আমরা মেথডগুলো শিখেছিলাম দোজ মেথডস ওয়াজ আপনার স্ট্যাটিক মেথড ছিল, ঠিক আছে? ওই মেথডগুলো আমার স্ট্যাটিক মেথড ছিল। বাট এখন আমরা আগে ইনস্ট্যান্স মেথড শিখবো। আমরা স্ট্যাটিক মেথড আমরা শিখবো, বাট দ্যাট উইল বি আফটার দ্য মিড টার্ম। বাট ফর নাও উই উইল বি লার্নিং অ্যাবাউট দিস ইনস্ট্যান্স মেথড। সো ইনস্ট্যান্স মেথডের যে সিনট্যাক্সটা ছিল সেটা ছিল হচ্ছে পাবলিকের পর আমরা স্ট্যাটিকটা লিখতাম, পাবলিকের পর ডিরেক্টলি আমরা চলে যাই হচ্ছে রিটার্ন টাইপ দেন নেম অফ দ্য মেথড দেন হচ্ছে প্যারেন্থেসিস দিয়ে প্যারামিটারগুলো মেনশন। সো আমাকে কি কেউ বলতে পারবেন যে আমার একটা মেথড দেখে আমি কিভাবে বুঝবো যে হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ আ মেথড? মানে এখানে পাবলিক লিখতে হয় দেন আমাকে লিখতে হয় হচ্ছে রিটার্ন টাইপটা দেন নেমটা দেন প্যারেন্থেসিস, ভেতরে আমরা কিছু প্যারামিটারস পাস করি দেন এখানে থাকে বডি। আর এরপর হচ্ছে আমরা একটা মেথডকে কল করি হচ্ছে মেথডের নাম দিয়ে, সাপোজ দ্য নেম অফ দ্য মেথড ইজ নেম, এভাবে হচ্ছে আমরা মেথডটাকে কল করি। আর্গুমেন্ট এখান থেকে আমি যে ভ্যালুগুলোকে পাস করি while we are calling a method, আমরা তখন যে ভ্যালুগুলোকে পাস করি those values are known as argument, and argument কে স্টোর করার জন্য যে ভ্যারিয়েবল গুলো আমরা ধরি বা যে ভ্যারিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করি those variables are known as parameters। আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে আমি একটা মেথড দেখে কিভাবে বুঝবো যে what will be the return type of the method? এটা 110 এ শিখে এসেছেন, দেখি কারো মনে আছে কিনা। কারো মনে নেই? অ্যাটলিস্ট আমার কাছে যারা থিওরি করেছেন বা ল্যাব করেছেন আমি আপনাদেরকে বোথ থিওরিতে ল্যাবে লিখে লিখে দেখিয়েছি জিনিসটা, তিনটা অপশনস ছিল। বলতে পারবেন কেউ? মেথডের ভিতরে যদি প্রিন্ট হয় সেটা হবে ভয়েড, মানে রিটার্ন হলে আচ্ছা, মেথডের ভেতরে প্রিন্ট হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন উনি একটা জিনিস মেনশন করলেন যে মেথডের ভেতরে যদি কিছু প্রিন্ট করি দ্যাট উইল বি অফ আ ভয়েড টাইপ মেথড, দ্যাট মেথড উইল বি অফ ভয়েড টাইপ। আচ্ছা, এখন কথা হচ্ছে মেথডের ভেতরে যে আমাকে প্রিন্ট করতে হবে বা মেথডের ভেতর থেকে যে আমাকে রিটার্ন করতে হবে ওই জিনিসটা আমি কিভাবে ফিগার আউট করব? ম্যাম আউটপুট থেকে। আচ্ছা, আউটপুট দেখে দেখেন আমি এখানে ধরেন আমি এখানে একটা বেসিক মেথড লিখি, একটা মেথড ডিফাইন করি পাবলিক। আচ্ছা না, আমি কয়েকটা মেথড কল দেখাই, ঠিক আছে? ওকে, আমি এখানে কয়েকটা মেথড কল দেখাচ্ছি। মেথড কল দেখি ইট ইজ ইজিয়ার ফর আস টু আইডেন্টিফাই হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড। সো আমি একটা তিনটা মেথড কল করি, ধরেন একটা নাম দিলাম হচ্ছে মেথড এ। মেথডে আছে আমি এটাকে এভাবে কল করছি টেস্টার ক্লাস ইয়া থেকে, ওই যে মেইন মেথডের ভেতর থেকে বা ধরেন টেস্টার ক্লাস থেকে। দেন আরেকটা মেথডকে আমি এভাবে কল করছি ইন্ট x equals to method b, and আরেক মেথডকে এভাবে কল করছি system dot out dot println method c। ফার্স্ট দুইটা মেথডের জন্য কি কেউ বলতে পারবেন what will be the return type of these two methods? আচ্ছা, আমি বলছি যদি কারোর মনে না থাকে, আই গেস কারোর মনে নেই, বাট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা 110 এর জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট 110 এ যতটুকু না ইম্পর্টেন্ট ছিল 111 এটার থেকে আরো অনেক বেশি গুণ ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসটা দেখেই আপনাকে বুঝতে হবে যে মেথডের রিটার্ন টাইপটা কি, এন্ড এই জিনিসটা আপনার লাগবে, এই জিনিসটা আপনার কুইজে লাগবে, আপনার মিড টার্মে লাগবে, ইভেন আপনার ফাইনালেও লাগবে, এন্ড দেয়ার উইল বি স্পেসিফিক মানে মার্কস অ্যালোকেট করা থাকে জাস্ট টু আইডেন্টিফাই যে এই মেথডের রিটার্ন টাইপটা কি।
সো আমার একটা মেথড দেখেন 3 ভাবে আমি কল করতে পারি। দেখেন এখানে আমি 3টা ডিফারেন্ট মেথডকে 3 ভাবে কল করেছি। ফার্স্ট মেথডের বেলা আমি জাস্ট ডিরেক্টলি নাম ধরে কল করেছি। ধরেন দিস ইজ মাই মেইন মেথড, এটা হচ্ছে পাবলিক ক্লাস, এটা হচ্ছে এ নামে একটা ক্লাস আছে, দেন স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, এখানে যা যা লিখি দিস ইজ মাই মেইন মেথড, এন্ড এই মেইন মেথডের ভেতরে হচ্ছে আমার এই জিনিসটা আছে, এই যে। সো একটা মেথডকে আমরা 3 ভাবে কল করতে পারি। আইদার হচ্ছে মেথডের নামটা ধরে কল করছি, এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। আমি কি করছি, একটা মেথডকে জাস্ট নাম ধরে কল করছি। এটার মানে কি, আমরা জানি যে whenever we call a method, ও কি করে, মেথডটা যেখানে ডিফাইন করা, where I have defined the method, ও জাম্প করে ওই জায়গাটায় চলে যায়। এখন মনে করেন যে আমি যদি 110 এর কথা চিন্তা করি, এইটা ধরেন আমার মেথডটা পাবলিক, আচ্ছা এটা ধরেন আমি আপাতত জানি মেথডের নাম হচ্ছে মেথড এ। এইটা আমরা জানি যে আমি যখন 7 নম্বর লাইনে এসে এই মেথডটাকে কল করব, ও ডিরেক্টলি চলে যাবে হচ্ছে ওই লাইনে যেখানে মেথডটাকে আমি ডিফাইন করেছি। অ্যাজ আই হ্যাভ ডিফাইন দ্য মেথড ইন লাইন 13, সো অবভিয়াসলি সে লাইন 13 এ যাবে। দেন লাইন 13 থেকে লাইন 16 পর্যন্ত বডিতে যা যা কাজ আছে সেই কাজগুলো এক্সিকিউট করবে। সো এখানে আমি মেথডটাকে ডিরেক্টলি কল করেছি। আচ্ছা, এখন সেকেন্ডটার সাথে একটু কম্পেয়ার করি। দেখেন এখানে আমি আরেকটা মেথড কল করেছি যেটার নাম হচ্ছে সাপোজ মেথড বি, ধরলাম দিস ইজ মাই মেথড বি, এটা হচ্ছে আমার মেথড। এখন দেখেন আমি মেথড কলের আগে লেফট সাইডে কি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করেছিলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি যে ইন্ট এক্স এর মধ্যে, এক্স হচ্ছে একটা ইন্ট টাইপের ভ্যারিয়েবল, এক্স এর মধ্যে যে ভ্যালুটা বসবে, কি বসবে হচ্ছে এই মেথড কলটা। এখন মেথড কল তো আর ভ্যারিয়েবলের মধ্যে বসতে পারে না। এখানে বেসিক্যালি যেটা আমি একটা আইডিয়া করতে পারছি যে নিশ্চয়ই এই মেথড থেকে কোনো কিছু আমি একটা পাস করব, and that passed value will be stored inside the variable x. দেখে বলেন তো what will be the return type of this method? ম্যাম রিটার্ন টাইপটা কি হবে বাবা? ইন্টিজার। ইন্টিজার হবে। কেন ইন্টিজার হবে? কারণ দেখেন আমি যদি এখান থেকে সাপোজ আমি এখান থেকে রিটার্ন করলাম হচ্ছে হাই, এখন সে কি হবে, এই হাইটা চলে যাবে কি এই মেথডটা যেখানে ডিফাইন করা সেখানে। এখন কথা হলো এইখানে কি হাই বসতে পারবে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে? কখনোই বসতে পারবে না। সো আমি কিন্তু এই মেথড কলের আগে যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা দেখে আমি ইজিলি বুঝতে পারছি যে নিশ্চয়ই আমার মেথডটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, and that integer value will be stored inside the variable x. That's why the return type of the method will be int, public int, then name of the method। এখান থেকে আমি যে কোনো ইন্টিজার ভ্যালু আমাকে রিটার্ন করতে হবে। ফর দ্য ফার্স্ট ওয়ান, এখানে আমি মেথডটাকে ডিরেক্টলি কল করেছি। এখন এই মেথডটা যদি কোনো কিছু রিটার্ন করতো, তাহলে অবশ্যই রিটার্ন করা মানে কি, আমি যখন কোনো কিছুকে রিটার্ন করছি, কেন রিটার্ন করছি? সো দ্যাট আই ক্যান ইউজ দ্যাট প্রপার্টি আউটসাইড দ্য মেথড স্কোপ। আমরা মেথডের ভেতর থেকে কোনো ভ্যালুকে কেন পাস করি? কারণ হচ্ছে আমরা জানি যে একটা মেথডের ভেতর থেকে যখন বাইরে চলে আসছি, ওই মেথডের ভেতরে লোকাল ভ্যারিয়েবল গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি না। হোয়াট ইজ লোকাল ভ্যারিয়েবল? এই যে মেথডের ভেতরে ধরেন এখানে এক্স, আচ্ছা ধরেন এক্স যদি ধরি এক্স ইকুয়ালস টু 50, ঠিক আছে। এখানে আমি কি করলাম, এই এক্স এর ভ্যালু হচ্ছে 50। এখন এই এক্স আর এই 8 নম্বর লাইনের এক্স কি সেম? নো। কেন? কারণ হচ্ছে এই 8 নম্বর লাইনে যে এক্স আছে তার স্কোপ হচ্ছে এতটুকু, আর এই ভেতরে 14 নম্বর লাইনে যে এক্স আছে তার স্কোপ হচ্ছে এতটুকু। এন্ড অবভিয়াসলি আমরা জানি যে কোনো একটা প্রপার্টিকে বা কোনো একটা ভ্যারিয়েবলকে আউটসাইড দ্য স্কোপ উই কান্ট অ্যাক্সেস, আমার স্কোপের বাইরে অ্যাক্সেস করা যাবে না। সো দিস ইজ বেসিক্যালি আ লোকাল ভ্যারিয়েবল। এগুলো আমরা 110 শিখে এসেছি অলরেডি, আই এম অ্যাজিউমিং আপনারা এটা জানেন। সো আমি এটাকে বলছি হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। এখন ধরেন আমি চাচ্ছি কি যে এই লোকাল ভ্যারিয়েবলটাকে বা এই যে 15টা আছে, এই 15টাকে মেথডের বাইরে অ্যাক্সেস করব। আমি কিন্তু ডিরেক্টলি এখানে যদি ধরেন এই লাইনে যদি আমি লিখি system.out.print, বা ধরেন এই মেথড কলের পরে আমি যদি লিখি system.out.print x, ও কিন্তু আমাকে এরর দিবে। আপনি বলবেন মিস যে 9 নম্বর লাইনে তো আছে। হ্যাঁ 9 নম্বর লাইনে আছে, বাট আমি কল করেছি কোথায়? 8 নম্বর লাইনে। আমি 8 নম্বর লাইনে যখন গিয়েছি, at that
মোমেন্ট আমার কাছে ওই পর্যন্ত কোন এক্স আমি ভ্যারিয়েবল নেই। আপনি বলবেন এই যে মিস আমি তো মাত্র মেথড থেকে একটা এক্স পেয়েছিলাম। ইয়েস পেয়েছিলাম, বাট ওটা তো স্কোপের বাইরে গেলেই ভ্যানিশ, ওটাকে তো আমি এক্সেস করতে পারছি না। If I want to access a local variable outside the scope of a method, we have to return that variable. আমি যদি ভ্যালুটাকে মেথডের বাইরে অ্যাক্সেস করতে চাই, then obviously I have to return that method. and মেথডটা যদি থেকে কিছু রিটার্ন করি, দেন অবশ্যই ওটাকে আমার কোথাও স্টোর করতে হবে, যেরকম এখানে করেছি, এই যে এখানে। সো দেখেন মেথডের বেলায় কিন্তু আমি লেফটে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করিনি, বা ইভেন আমি কোনো প্রিন্ট স্টেটমেন্টও দেইনি যে আমি বাইরে থেকে ডিরেক্টলি প্রিন্ট করব। তো যখন দেখবেন যে কোনো একটা মেথডকে আমি ডিরেক্টলি এভাবে নাম ধরে কল করেছি, দেয়ার ইজ নো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট বিফোর দ্য মেথড কল, অথবা there is no print statement before the method call, then we can say the return type of the method will be void. এভাবে যদি মেথড কল থাকে, ডিরেক্টলি বলে দিব যে মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে void, যদি এই সিনট্যাক্সে থাকে। সেকেন্ডটার জন্য কি হচ্ছে, একটা মেথড কলের আগে লেফট সাইডে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন আছে। So if there is any variable initialization before the method call, the data type of the variable will be the return type of the method. যদি এখানে x টা হতো আমার ডাবল টাইপের, then we can directly say that the return type of the method will be double. If the data type of the variable x was boolean, then আমি বলতে পারতাম যে মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে আমার boolean. সো সেকেন্ডটার জন্য আমরা কি চেক করছি, যে ডেটাটা মেথড কলের আগে যদি কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট থাকে, দেন দ্য ডেটা টাইপ অফ দ্য ভ্যারিয়েবল উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দ্য, যা থাকবে সেটাই। ঠিক আছে, এটার বেলায় হচ্ছে ডেটা টাইপ অফ দ্য ভ্যারিয়েবল উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দ্য। ঠিক আছে, সেকেন্ডটার জন্য যে ভ্যারিয়েবলটার ডেটা টাইপ যা হবে, মেথডটার রিটার্ন টাইপও হচ্ছে আমার এক্স্যাক্টলি সেম জিনিসটাই। আর এটার জন্য দেখেন, এটার জন্য আমি কি করেছি, যে ভেতরে প্রিন্ট স্টেটমেন্টের ভেতরে আমি একটা মেথড কল দিয়েছি, এর মানে অবশ্যই মেথডটা কিছু একটা রিটার্ন করবে যেটা প্রিন্ট হবে, রাইট? আদারওয়াইজ আমি প্রিন্ট স্টেটমেন্ট কেন দিয়েছি? ধরেন আমার মেথডটা যদি এরকম হতো, আমি এখানে মনে করেন এখানে জাস্ট একটা লাইন দিই, এসওপি দিয়ে দিলাম হচ্ছে হাই। এখন এই মেথডটা কিন্তু আমার কোনো কিছু রিটার্ন করছে না। এখন আমি যদি এই মেথডটাকে এখানে কল করতাম, ও তো কোনো কিছু রিটার্ন করছে না, তো আমি প্রিন্ট কাকে করছি, রাইট? এখন যেহেতু এখানে আমি একটা মেথড কলের আগে প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, এর মানে অবশ্যই এই মেথডটা কিছু একটা রিটার্ন করবে, পাস করে দিবে, দ্যাট পাস করা ভ্যালু উইল বি প্রিন্টেড আউটসাইড দ্য মেথড। এখন এই ক্ষেত্রে মেথডের রিটার্ন টাইপটা কি হবে, এটা আমরা ডিরেক্টলি মেথড কল দেখে বুঝতে পারছি না। ইফ দেয়ার ইজ এনি প্রিন্ট স্টেটমেন্ট বিফোর দ্য মেথড কল, দেন উই নিড টু চেক দ্য আউটপুট। ঠিক আছে, আউটপুট দেখে বুঝতে হয়। আর আমরা কিন্তু 111 লাস্ট ক্লাসে দেখেছি, যখন আমরা কোড করি আমাকে টেস্টার ক্লাস দেয়া থাকে, বা একটা ক্লাস গিভেন দেয়া থাকে, অ্যান্ড আউটপুটটা দেয়া থাকে, বেসড অন দ্যাট আউটপুট আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট অ্যানাদার ক্লাস। So এখানেও কিন্তু সেম জিনিস, if there is any print statement before the method call, then I have to check the output. If the output is of string data type, then the return type will be string. Output এ মনে করেন যদি 23 print করছে, if it is an integer number, then the return type will be integer. Output এ মনে করেন যদি true false print হচ্ছে, then the return type will be boolean. ঠিক আছে, so for the third case you have to check the output. সো ফার্স্টের জন্য হচ্ছে, ফার্স্টের একদম সিম্পলার, মেথড কলের আগে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট, কোনো প্রিন্ট স্টেটমেন্ট, কোনো কিছুই নেই, সো ডিরেক্টলি দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড উইল বি ভয়েড। সেকেন্ডটাও প্রিটি সিম্পলার, সেকেন্ডটার জন্য লেফটে যদি কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন থাকে, then the data type of the variable will be the return type of the method. And for the third one, I am pretty sure যে মেথডটার রিটার্ন টাইপ ভয়েড হবে না। ভয়েড হলে তো আর আমি প্রিন্ট করতে দিতাম না। যেহেতু I am printing something, that means my method is definitely returning something. So what will be the return type? ওটা figure out করার জন্য I need to check the output. The data type of the output will be the return type of my method. ঠিক আছে, এখানে মেথডের মধ্যে মানে এই যে এই তিনটা লাইনের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে you can ask. ওকে, I'm assuming কারো কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, আর মনোযোগ দিবেন, কারণ আমি আপনাদেরকে কুইজের ডেট দিব আজকে। ঠিক আছে,
আচ্ছা, এটা বুঝিয়ে দিই, এটা তো দরকার নেই। আই গেস আপনারা নোট নিয়েছেন বা অ্যাটলিস্ট রেকর্ডিং তো থাকে। ওকে, এখন আসেন আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা একটু স্টার্ট করেছিলাম, একটু হাইলাইট করেছিলাম, ওই প্রবলেমটাতে ব্যাক করি। আই ডোন্ট নো আপনারা কেউ বাসায় এটা ট্রাই করেছিলেন কিনা, যদিও বলেছিলাম যে পসিবল একটু ট্রাই করে দেখতে। তো আমরা লাস্ট ক্লাসে এই প্রবলেমটা হচ্ছে স্টার্ট করেছিলাম একটু। লেটস মুভ অন টু দিস টাস্ক। আচ্ছা, so এখানে আমাকে বলে দিয়েছে যে ডিজাইন দ্য ফোন ক্লাস টু জেনারেট দ্য কারেক্ট আউটপুট ফ্রম দ্য ড্রাইভার কোড প্রোভাইডেড। আমাকে একটা টেস্টার ক্লাস দিয়ে দিয়েছে, আমাকে আউটপুট দিয়ে দিয়েছে, আই নিড টু ডিজাইন দ্য ডিজাইন ক্লাস। আমরা জানি কি এই টাইপের প্রবলেমের জন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে আই জাস্ট হ্যাভ টু কপি অ্যান্ড পেস্ট মাই টেস্টার কোড। অ্যান্ড আমি কিন্তু আমার টেস্টার ক্লাস আছে বা গিভেন যে ক্লাসটা দেওয়া থাকবে ওই গিভেন ক্লাসে কোনো চেঞ্জেস আনতে পারবো না। আমাকে আরেকটা যে ক্লাস ক্রিয়েট করতে হবে সেটাকে এমন ভাবে ক্রিয়েট করতে হবে সো দ্যাট আমার যে আউটপুটটা আছে সেটা প্রপারলি ম্যাচ করে। সো দিস ইজ মাই টেস্টার ক্লাস অ্যান্ড আউটপুটটাকে মনে করেন আমি এখানে একটু নিয়ে আসি। এটা আমার আউটপুটটা, আমি এটা কমেন্ট আউট করে দিই, সেটা দেখে আমরা করব। আচ্ছা, সো লেটস স্টার্ট। আমি প্রথমে একটু দেখি যে আমার কি কি লাগবে কি কি লাগবে না। প্রথম জিনিস হচ্ছে দেখেন কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে the name of the design class will be phone। আমাকে ফোন ক্লাসটা ক্রিয়েট করতে হবে। আর যদি ওটা মেনশনও না করা থাকতো দেন আমি কিন্তু ডিরেক্টলি চেক করতাম যে কোন লাইনে আমি অবজেক্ট ক্রিয়েট করেছি। সেখানে ফোনের অবজেক্ট ক্রিয়েট করেছি, 9 নাম্বার লাইনেও I have created an object of the phone class, so obviously the name of the design class will be phone। লিখে ফেলি public class phone। আচ্ছা, so this is basically my class। এখন ইনসাইড দ্য ক্লাস দেয়ার উইল বি সাম ভ্যারিয়েবলস, দেয়ার উইল বি সাম মেথড। সেটা কয়টা ভ্যারিয়েবল, কয়টা মেথড, কি কি ভ্যারিয়েবল, কি কি মেথড, সবকিছু হচ্ছে আমাকে ওই টেস্টার কোড অ্যান্ড আউটপুট দেখে ফিগার আউট করতে হবে। সবার প্রথমেই দেখেন 3 নাম্বার লাইনের পরে 4 নাম্বার লাইনে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে p1.show details and after show details there is a parenthesis sign। এই জিনিসটা আমি কালকেও বলেছেন, আগে অনেকবার বলেছি যে যদি নামের পরে there is a parenthesis sign that means it is a method। যদি parenthesis না থাকে we can consider it as a variable। so যেহেতু obviously this is a method কারণ এখানে show details কল করছি and এখানে parenthesis sign আছে, and এই মেথডটাকে আমি কল করছি p1 অবজেক্টের রেফারেন্সে। so definitely this method is an instance method কারণ আমরা জানি যে we call an instance method with respect to an instance or object। একটা মেথডকে যখন আমি অবজেক্ট বা ইনস্ট্যান্সের রেফারেন্সে কল করি বা অবজেক্টের নাম ডট মেথডের নাম এভাবে কল করি, দ্যাট মেথড ইজ নোন অ্যাজ অ্যান ইনস্ট্যান্স মেথড। সিমিলারলি যদি আমি এখানে এভাবে কল করতাম যে p1.name, ধরেন প্রিন্ট করছি p1.name, দ্যাট মিনস হচ্ছে আমার নেমটা হচ্ছে p1 এর হচ্ছে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যদি কোনো প্যারেন্থেসিস না থাকে। আচ্ছা, তো 4 নাম্বার লাইনে যখন আমি শো ডিটেলস প্রিন্ট করছি, দেখেন আপনারা যখন ওপি টাস্কগুলো করবেন রিয়েল লাইফের সাথে ম্যাচ করার ট্রাই করবেন। সো মেথডের নাম কি দেওয়া আছে শো ডিটেলস, আর p1টা কি ফোনের অবজেক্ট। তো আমি কিন্তু একটা গেস করতে পারছি যে আচ্ছা ঠিক আছে, মনে হয় এই মেথডটা থেকে আমি প্রথম যে ফোনটা বা p1 যে ফোনটা আছে তার ডিটেলসটা প্রিন্ট করছি। সো এই যে দেখেন ওই যে আমি আগে ক্লাসে বলেছিলাম না যে দেয়ার উইল বি সাম সেপারেটার্স গুলো ইচ্ছে করে দেয়া থাকে যাতে আপনি বুঝতে পারেন কতটুকু পোর্শন আউটপুটের কোন মেথডের জন্য বা কোন জিনিসের জন্য প্রিন্ট হয়েছে, যাতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন যে আচ্ছা এতটুক থেকে এতটুক এই মেথডের জন্য প্রিন্ট হয়েছে অথবা এটা আরেকটা মেথডের জন্য প্রিন্ট হয়েছে। সো দিস ইজ মাই ফার্স্ট সেপারেটর। সো এই যে আমার আউটপুটের প্রথম সেপারেটরটা। সো এই সেপারেটরের উপরে দেখেন 3টা লাইন প্রিন্ট হয়েছে, মানে ওই যে দেখেন ডিটেলস গুলো প্রিন্ট হয়েছে। আমার ফোনের ব্র্যান্ড নেম হচ্ছে নোকিয়া, কালার হচ্ছে ব্লু অ্যান্ড প্রাইস হচ্ছে 1400। সো অবশ্যই আমি গেস করতে পারছি যে ওই 3টা প্রিন্ট স্টেটমেন্ট নিশ্চয়ই শো ডিটেলস মেথড থেকে প্রিন্ট হচ্ছে। সো এটা একটা বুঝলাম যে আমার শো ডিটেলস মেথডের ভেতর থেকে এই 3টা ইনফরমেশন প্রিন্ট করবে। এখন দেখে বলেন তো একটু 4 নাম্বার লাইনে যে মেথডটা দেয়া আছে, হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দিস মেথড? ম্যাম ভয়েড। কারণ যে বলেছিলাম মেথড কলের আগে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট যদি না থাকে অথবা প্রিন্ট স্টেটমেন্টও না থাকে, দ্যাট মিন্স মেথডটা অবশ্যই ভয়েড। আর যদি মনে করেন জিনিসটা এরকম হতো যে স্ট্রিং
এস ইকুয়ালস টু এটা, তখন আমি বলতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, অবশ্যই এই মেথডটা নিশ্চয়ই একটা স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করবে দ্যাট উইল বি স্টোরড ইনসাইড এস ভ্যারিয়েবল। তো সেক্ষেত্রে হয়তো রিটার্নটা একটা স্ট্রিং, বাট যেহেতু আমি মেথডটাকে ডিরেক্টলি জাস্ট এইভাবে কল করছি, দ্যাটস ওয়াই হচ্ছে মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। কারো মাথায় কোয়েশ্চেন থাকতে পারে যে মিস আপনি তো দেখিয়েছিলেন শুধু মেথডের নাম দিয়ে কল করেছি, আর এখানে তো p1 ডট দিয়ে কল করছি। কারণ এটা অবশ্যই আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম, যেটা আমরা 110 এ শিখেছি, ওটা ছিল হচ্ছে স্ট্যাটিক মেথড। দ্যাটস ওয়াই আমাকে অবজেক্ট ক্রিয়েটের দরকারই হতো না, বাট এখন তো আমরা জানি যে একটা মেথডকে কল করতে হলে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হয়। সো অবভিয়াসলি এই পুরোটাকেই আমরা বলছি হচ্ছে মেথড কল। সো মেথড কলের আগে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্টও নেই, কোনো প্রিন্ট স্টেটমেন্টও নেই। সো ডেফিনেটলি এটা হচ্ছে একটা ভয়েড টাইপের মেথড। সো এটা একটা ফার্স্ট জিনিস ম্যাম বুঝলাম। একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমরা স্ট্যাটিক দিলে আর না দিলে দুটোর ডিফারেন্সটা কি হয়? আচ্ছা, স্ট্যাটিক দেখেন, আমরা যখন 110 এ মেথডগুলো কল করেছি তখন কি কখনো আমরা অবজেক্ট বানিয়েছি? না, না রাইট? ম্যাম। অবজেক্ট ক্রিয়েশন ছাড়াও কিন্তু আমি মেথডটাকে কল করতে পারছি। জি স্ট্যাটিক ম্যাম। এই কিওয়ার্ডটার মানে হচ্ছে যে আমি কোনো ভ্যারিয়েবলকে বা মেথডকে যখন স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি, ও হচ্ছে ক্লাসের নিজস্ব একটা প্রপার্টি হয়ে যায়, অবজেক্টের প্রপার্টি না। ঠিক আছে, এখন মনে করেন আমি একটা ফোন, এই যে ফোন ক্লাসটা, আমি এখানে দুইটা ফোনের অবজেক্ট বানিয়েছি না, p1 p2, আমি কিন্তু চাইলে আরো ফোনের অবজেক্ট বানাতে পারতাম। এখন একটা প্রপার্টিকে আমি যদি বলি ইট ইজ আ স্ট্যাটিক প্রপার্টি, ইট ইজ কমন টু অল দ্য অবজেক্টস। ধরেন আমি একটা স্টুডেন্ট ক্লাস বানিয়েছি যেখানে আমি 50টা স্টুডেন্টের অবজেক্ট বানিয়েছি, অ্যান্ড আমি অ্যাজিউম করে নিচ্ছি ওই 50 জন স্টুডেন্টই হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে। সো ওর যে ডিপার্টমেন্ট ভ্যারিয়েবলটা আছে, ওটাকে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না ধরে আমি সেটাকে একটা স্ট্যাটিক প্রপার্টি কনসিডার করতে পারি। কেন? কারণ ওই 50 জনই কি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, রাইট? সো আমি যখন একটা প্রপার্টিকে স্ট্যাটিক হিসেবে কনসিডার করি, ওই প্রপার্টিটা হচ্ছে পুরাটা ক্লাসের যে কোনো অবজেক্টের জন্য কমন হয়ে যাচ্ছে। সেম ফর মেথড। ঠিক আছে, যখন একটা মেথডকে আমি স্ট্যাটিক হিসেবে ডিফাইন করছি, ওই মেথডটা পুরোটা ক্লাসের যে কোনো অবজেক্টের জন্য সেম হিসেবে বা কমন হয়ে যাচ্ছে। আমি মনে করেন আমি হচ্ছে একটা মেথড একে এক্সেস করব, আমার আরেকটা হচ্ছে অবজেক্ট আছে, ও যে মেথড এটাকে এক্সেস করবে, আমিও সেই মেথড এটাকে এক্সেস করব, কারণ পুরাটা ক্লাসের জন্য একটাই মেথড এ আছে, কারণ সেটাকে আমি একটা স্ট্যাটিক হিসেবে কনসিডার করেছি। বাট মনে করেন আমার হচ্ছে এই যে শো ডিটেলস, ফোন 1 এর যে ডিটেলসটা হবে আর ফোন 2 এর ডিটেলস, এটা কি সেম হবে? কখনো কিন্তু না, রাইট? ফোন 1 এর ডিটেলসটা একরকম হবে, ফোন 2 এর ডিটেলসটা একরকম হবে, ফোন 3 এর ডিটেলসটা একরকম হবে। তো যখন একটা প্রপার্টিকে আমরা ইনস্ট্যান্স হিসেবে কনসিডার করছি, ও ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ওয়েতে বিহেভ করবে। বাট যখন কোন একটা প্রপার্টিকে আমি স্ট্যাটিক হিসেবে কনসিডার করছি, ও সবগুলো অবজেক্টের জন্য একইভাবে বিহেভ করবে, সবগুলোর জন্য কমন হয়ে যাবে। ঠিক আছে, ফর না জি এতটুকু ম্যাম। জানলেই হবে। আমরা মিড টার্মের পরে যখন স্ট্যাটিক টপিকটা পড়বো তখন হচ্ছে ইন ডিটেলস আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। বাট ফর নাও এতটুকু জাস্ট মাথায় রাখি যে যখন স্ট্যাটিকটা মেনশন করছি, স্ট্যাটিক থাকলে হচ্ছে ওই মেথডটাকে এক্সেস করার জন্য কোনো অবজেক্ট বানাতে হয় না। আর যখন আমি স্ট্যাটিক ছাড়া মেনশন করছি, ওই মেথডটাকে এক্সেস করার জন্য আমাকে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করে এক্সেস করতে হবে। ওকে, সো এখান থেকে দেখেন কি কি বুঝলাম। প্রথম জিনিস বুঝলাম হচ্ছে দিস ইজ আ মেথড। সেকেন্ড জিনিস বুঝলাম হচ্ছে এই মেথডের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। থার্ড জিনিস বুঝলাম হচ্ছে এই মেথডটা থেকে এই আউটপুটের এই প্রথম 3টা লাইন প্রিন্ট হচ্ছে। এখন ফোর্থ জিনিস হচ্ছে দেখেন, আমি তো মাত্র অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্ট ক্রিয়েট করে যখন আমি ডিটেলসটা প্রিন্ট করছি, তখন সে আমাকে কি দেখাচ্ছে? ব্র্যান্ড নেম হচ্ছে নোকিয়া, দেন ব্লু, দেন 1400। এখান থেকে আমি আরেকটা জিনিস অ্যাজিউম করে নিতে পারছি যে there might be 3 instance variable in my class. একটা কি করবে? ব্র্যান্ড নেমকে স্টোর করবে, একটা কালারকে স্টোর করবে, অ্যান্ড একটা প্রাইসকে স্টোর করবে। অলসো আমি আরেকটা জিনিস বুঝতে পারছি যে দেখেন, আমি কিন্তু কোনো জায়গায় এভাবে আপডেট করিনি। আমরা যে জিনিসটা আগে দেখেছিলাম, ধরেন এরকম যদি হতো যে ব্র্যান্ড ইকুয়ালস টু নোকিয়া, আমি যদি এভাবে ভ্যালুগুলোকে স্টোর করতাম, ধরেন এখানে প্রাইস দিলাম হচ্ছে 1400, এভাবে ধরেন আরেকটা কালারটা আমি ব্লু দিয়ে স্টোর করছি, তখন আপনি বুঝতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, ব্র্যান্ড, প্রাইস বা কালার নামে হচ্ছে 3টা ভ্যারিয়েবল আছে, ওটার মধ্যে আমি
টেস্টার ক্লাসের ভেতর থেকে ভ্যালুটাকে স্টোর করছি, বাট এরকম কিন্তু কোনো লাইন আমার টেস্টার ক্লাসে মেনশন নেই। এর মানে যখনই আমি একটা ফোন ক্রিয়েট করছি, আফটার ক্রিয়েটিং দ্য ফোন, আমি যখন ওর ডিটেলসটা শো করছি, ও আমাকে এই 3টা লাইন দেখাচ্ছে। 3টা লাইন থেকে বুঝতে পারছি যে আমার 3টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, অ্যান্ড ওই ভ্যারিয়েবলের গুলার কোনো নাম সে ফিক্সড করে দেয়। যদি আপনারা মনে করেন যে আমরা যখন ওপির একদম ফার্স্ট টাস্কটা দেখেছিলাম, যে কোর্সের একটা টাস্ক দেখেছিলাম না, ওখানে কিন্তু ভ্যারিয়েবলের নামগুলো মেনশন করে দিয়েছিল, বা আপনাদেরকে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম যে প্লেয়ার ক্লাসে, ওখানেও কিন্তু আমার ভ্যারিয়েবলগুলো মেনশন করে দিয়েছিল। এখানে ভ্যারিয়েবল মেনশন করেনি। এর মানে হচ্ছে আমি অবশ্যই আমার ইচ্ছা মতো যে কোনো 3টা ভ্যারিয়েবল নিতে পারবো। সো লেটস টেক 3 ডিফারেন্ট ভ্যারিয়েবলস। একটা নিব হচ্ছে পাবলিক, দেন হচ্ছে ডেটা টাইপ লাগবে। সো ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং হবে, কারণ যেহেতু আমি ব্র্যান্ড নেম স্টোর করছি, সো এটা মনে করলাম নাম দিলাম হচ্ছে ব্র্যান্ড। দেন সেকেন্ডটা হচ্ছে পাবলিক string, the second one is for color, and the last one will be for price, public int price. আচ্ছা, এখন এটা যদি রাখতাম এভাবে অ্যাজ ইট ইজ, এভাবে যদি আমি রেখে দিতাম, তখন কি হতো, আমি যখন ডিটেলসটা প্রিন্ট করছি, ইট শুড প্রিন্ট লাইক দিস, নাল 0 টাকা। কেন? কারণ আমি কিন্তু কোথাও আপডেট করিনি টেস্টার ক্লাসে। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি যে টেস্টার ক্লাসে আপডেট করি নাই, বাট স্টিল আউটপুটে নোকিয়া ব্লু এন্ড 1400 আসছে। এটার মানে কি? হাউ ক্যান আই, মানে এই জিনিসটাকে এভাবে হ্যান্ডেল করবো কিভাবে বলেন? হাউ ক্যান আই হ্যান্ডেল দিস? এই আপনারা আছেন নাকি নাই? ইয়েস ম্যাম। হ্যাঁ বলেন তো বাবা, একটু কষ্ট করে কেউ একজন একটু বলেন। আমি দেখেন, আমি যদি এখানে এভাবেই রেখে দিতাম, জাস্ট এভাবে, তখন কি হতো, আমাকে নাল 0 দেখাতো। কেন? কারণ আমরা জানি যে এই ভ্যারিয়েবল গুলোর ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল 0, বাট আমাকে আউটপুটে কিন্তু নাল 0 আসেনি। অ্যান্ড আমি টেস্টার ক্লাসে কোথাও আপডেট করি নাই। একটু আগে যেভাবে দেখিয়েছিলাম না, যে ব্র্যান্ড p1.brand ইকুয়ালস টু নোকিয়া ভাবে আপডেট করিনি। তাহলে আমার ডিজায়ার্ড আউটপুট আসার জন্য আমাকে কি করতে হবে? এই টাইপের জিনিস কিন্তু আমরা দেখেছি। মনে করেন কি করতে হবে এই জিনিসটাকে কিভাবে? ম্যাম টেস্টার ক্লাসে ভ্যালু দেওয়া থাকবে। টেস্টার ক্লাসটা আমি চেঞ্জ করতে পারবো না, হুম। এটা তো আপডেট করতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই ডিজাইন ক্লাসে কিছু একটা করতে ম্যাম হবে। ডিজাইন ক্লাসে কি ওই যে ব্র্যান্ড p1.brand এভাবে আপডেট করা যাবে না? হ্যাঁ আপডেট করা যাবে, বাট আমি তো আপডেট কোথাও করছি না। দেখেন তো, আমি তো এখান থেকে ডিরেক্টলি যখন শো ডিটেলস, আচ্ছা এখন মনে করেন, ধরেন আমি এখানে যদি লিখি, আপনি বলতে চাচ্ছেন যে শো ডিটেলস এর ভেতরে আপডেট করবেন এরকম কিছু? আচ্ছা ধরেন আগে শো ডিটেলস মেথডটা লিখি। সো শো ডিটেলস মেথডের রিটার্ন টাইপ হবে ভয়েড, একটু আগে আপনারা বললেন। সো পাবলিক ভয়েড, দেন মেথডের নাম হচ্ছে শো ডিটেলস। এই যে শো ডিটেলস, দিস ইজ আ নন প্যারামিটারাইজ মেথড, কোনো প্যারামিটার নিচ্ছে না। আচ্ছা, এখন আপনারা কি এই জিনিসটা বলতে চাচ্ছেন যে আমি এখানে ব্র্যান্ড ইকুয়ালস টু নোকিয়া ধরবো, দেন হচ্ছে কালার ইকুয়ালস টু ব্লু ধরবো, আর প্রাইস ইকুয়ালস টু 1400? আপনাদের মাথায় যদি এই জিনিসটা এসে থাকে, ওকে ঠিক আছে, এই জিনিসটা বলতে পারেন, বাট একটা জিনিস দেখেন, মেথডটার নাম হচ্ছে ডিটেলসটা শো করা। দ্য মেথড শুড শো দ্য ডিটেলস ইনস্টেড অফ আপডেটিং দ্য ডিটেলস, ইট শুড প্রিন্ট দ্য ডিটেলস, যাতে আমি আউটপুটে দেখতে পারি। দিস ইজ ওয়ান ইস্যু, যে আমার মেথডের নামের সাথে আমার মেথডের বডির কাছে কোনো মিল পাচ্ছি না। সেকেন্ড জিনিস হচ্ছে, আমি যদি এখানে শো ডিটেলস এর ভেতরে এভাবে লিখে তারপর মনে করেন এখানে প্রিন্ট করলাম system.out.println ব্র্যান্ড, দেন সেম ভাবে হচ্ছে এখানে কালার, এন্ড সেম ভাবে হচ্ছে আমি যদি এখানে প্রাইসটা প্রিন্ট করতাম, তখন কি হতো, প্রত্যেকবার শো ডিটেলস প্রিন্ট করলে এই ভ্যালুগুলোই দেখাতো না, নোকিয়া ব্লু 1400, কারণ আমি মাত্র আপডেট করেই ডিরেক্টলি প্রিন্ট করে ফেলেছি। বাট একটু আউটপুটে দেখেন তো, সববারই কি নোকিয়া ব্লু 1400 প্রিন্ট হচ্ছে? এই যে এখানে কিন্তু 16,000 হয়ে গিয়েছে। দেন সেকেন্ড অবজেক্টের জন্য কিন্তু ওপ্পো ব্লু 19,000 হচ্ছে। সেই জিনিসটা কি হবে? আমি কি ভেতর থেকে আপডেট করতে পারবো এটা?
আমি যদি ভেতর থেকে আপডেট করতাম তাহলে কি হতো, আমি মাত্র আপডেট করে ডিরেক্টলি এটার ভেতর থেকে প্রিন্ট করছি। বাট যদি ডিরেক্টলি এখান থেকেই প্রিন্ট করতাম তাহলে অবশ্যই প্রত্যেকবার আউটপুটে এই তিনটা ভ্যালু আসতো, নোকিয়া আসতো, ব্লু আসতো, 1400 আসতো। বাট আমি আউটপুটে কি দেখতে পাচ্ছি, যখনই শো ডিটেলস কল করছি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট আউটপুট। এই যে দেখেন এখানে এই প্রাইসটা ডিফারেন্ট, দেন এখানে ব্র্যান্ডের নামটা ডিফারেন্ট, এখানে প্রাইসটা ডিফারেন্ট। তাহলে কি করব, এই জিনিসটা এখানে করা যাবে না। দুইটা জিনিস চেক করলাম, প্রথম হচ্ছে মেথডের নামের সাথে আমার বডিতে কাজের কোনো মিল পেলাম না। মেথডের নাম দিয়েছে শো ডিটেলস, ইট শুড শো দ্য ডিটেলস, ইট শুডন্ট আপডেট দ্য ডিটেলস। দেয়ার শুড বি অ্যানাদার মেথড যেটা নাম হচ্ছে আপডেট ডিটেলস, যেটার ভিতরে আমি আপডেট করব। সেই মেথডের ভেতর থেকে এই জিনিসটা হবে না। সেকেন্ড জিনিস হচ্ছে, আমি যদি এটার ভেতরে এভাবে করতামও তাহলে আমার আউটপুটে প্রত্যেকবার এই তিনটা ভ্যালু আসতো, কিন্তু আউটপুটে এই তিনটা ভ্যালু বারবার আসছে না। তাহলে বলেন এই জিনিসটা কি করবো, কোথায় রাখবো? ম্যাম যখন ওই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হইতেছে ওই পাবলিক স্ট্রিং ব্র্যান্ড, ওইখানে একবারে ভ্যালু পাতায় দেওয়া পসিবল? ভেরি গুড। বেসিক্যালি আমি যে আউটপুট গুলা পাচ্ছি সেগুলাকে হচ্ছে ভ্যারিয়েবলের ডিফল্ট ভ্যালু স্টোর করে নিব। আমরা যখন সিএসসি মানে সিএসসি 111 যে অবজেক্টটা মনে নেই যে এই ক্লাসটাতে আমরা কিন্তু এই টাইপের একটা টাস্ক আগে করেছি, এটা একটু দেখেন তাহলে হয়তো আপনাদের মনে পড়বে। এই যে এই দুইটা টাস্কের মধ্যে ডিফারেন্স কি ছিল, আমার এইখানে ইনিশিয়ালি নাল 0 প্রিন্ট হচ্ছিল, কিন্তু সেম টেস্টার কোডের জন্যই আউটপুটে এখানে আবার ডিফারেন্ট ভ্যালু প্রিন্ট হচ্ছিল। তখন আমরা কি করেছিলাম, ডিফল্ট ভ্যালু ধরে নিয়েছিলাম যে কোর্স নামটা ডিফল্ট ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2, দেন সিএসসি 111 এন্ড ক্রেডিট। এইখানেও আপনাকে এক্স্যাক্টলি সেম জিনিসটাই করতে হবে। যেহেতু অবজেক্ট ক্রিয়েশনের পরে আমি ডিটেলস থেকে ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড নেম নোকিয়া ব্লু অ্যান্ড 1400, এর মানে অবশ্যই দিজ আর দ্য ডিফল্ট ভ্যালুস যেগুলো আমাকে স্টোর করতে হবে। So, এখানে আসবে হচ্ছে নোকিয়া, কালার হয়ে যাবে হচ্ছে ব্লু, এন্ড প্রাইস হয়ে যাবে হচ্ছে 1400। এখন দেখেন আমি যখন ডিফল্ট ভাবে এই জিনিসটাকে স্টোর করব, যখনই আমি ডিটেলসটা প্রিন্ট করব ডিটেলসের ভেতর থেকে কিন্তু ব্র্যান্ড, কালার, প্রাইস করলে অবশ্যই এই তিনটা জিনিসই প্রিন্ট হবে। এখন আপনি বলবেন যে মিস আমার তো পরের গুলাই দেখলাম আবার ডিফারেন্ট আপডেট হচ্ছে। সো হ্যাঁ, আপডেট হতেই পারে, আমি সেটাকে ফার্দার আপডেট করব অন্য কোনো মেথডের থ্রুতে বা অন্য কোনো ভাবে, কারণ আমি তো এখন পুরোটা চেক করি নাই যে ভেতরে কি কাজ হচ্ছে, আমি জাস্ট এতটুকু এখন পর্যন্ত ডিফাইন করব। সো আমার তিনটা ভ্যারিয়েবল থাকবে, তিনটা ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে ব্র্যান্ড, কালার এন্ড প্রাইস, এন্ড তিনটার মধ্যে এই তিনটা ডিফল্ট ভ্যালু আমি এই কারণেই স্টোর করেছি কারণ আমার আউটপুট হিসাবে এই ভ্যালুটা প্রিন্ট হওয়া উচিত। যেহেতু আমি টেস্টার ক্লাসে চেঞ্জ করতে পারবো না, দ্যাটস ওয়াই আই হ্যাভ কনসিডার্ড দিস ভ্যালুজ অ্যাজ মাই ডিফল্ট ভ্যালু। সো এটা আমার ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন ডান। এখন আসি এই মেথডটার ভেতরে। এই মেথড থেকে এক্স্যাক্টলি যেভাবে প্রিন্ট হচ্ছে ওভাবে প্রিন্ট করবো। লেটস ফার্স্টে কি আছে, ব্র্যান্ড নেম, দেন কালার, দেন হচ্ছে প্রাইস। সো ওভাবে আসেন প্রিন্ট করি। সো এখানে ফার্স্টে প্রিন্ট হবে, আছে এটা একটু ঠিক করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ব্র্যান্ড নেম। আচ্ছা, এখন এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে মিস আমি যখন ব্র্যান্ড নেমটা প্রিন্ট করব তখন কি আমি এভাবে কল করব p1.brand? বলেন তো এটা কি করা যাবে ডিজাইন ক্লাসের ভেতরে? না ম্যাম, না ম্যাম। করা যাবে না। কেন? কারণ ডিজাইন ক্লাসের ভেতরে p1 বলতে আমার কাছে কিছু নেই। p1টা ছিল হচ্ছে টেস্টার ক্লাসের এতটুকু স্কোপের মধ্যে। তো অবশ্যই আমি p1 দিয়ে হচ্ছে এভাবে কল করতে পারবো না, আমি ডিরেক্টলি এভাবে কল করতে পারি যে শুধু ব্র্যান্ড লিখতে। তখন সে কি করবে, ও দেখবে কি যে আমার স্কোপের মধ্যে কি কোনো ব্র্যান্ড আছে, ও দেখবে কি যে না আমার নিজের মধ্যে কোনো ব্র্যান্ড নেই। পরে সে চেক করবে যে আমার ওভারঅল ক্লাসের মধ্যে কি কোনো ব্র্যান্ড আছে, ও দেখবে কি যে ইয়েস দেয়ার ইজ আ ব্র্যান্ড ভ্যারিয়েবল যেটার ভ্যালু হচ্ছে নোকিয়া। সো সেখান থেকে সে প্রিন্ট করবে হচ্ছে নোকিয়া। তো সেম ভাবে আসেন বাকিগুলোকে প্রিন্ট করি। সেকেন্ড প্রিন্ট হবে হচ্ছে আমার কালার, কালার, দেন কালারকে স্টোর করেছি হচ্ছে আমি কালার ভ্যারিয়েবলে, এন্ড লাস্টে হচ্ছে আমার প্রাইস। প্রাইসটা প্রিন্ট করেছি, প্রাইসের পরে আবার টাকা দিই, সেটা হচ্ছে প্রাইস, দেন প্রাইসটাকে এভাবে প্রিন্ট করলাম, দেন এটার সাথে আমি হচ্ছে আবার টাকা। এই যে
এতটুকু করলে কি হয়ে যাবে, আপনার শো ডিটেলস মেথডের কাজ শেষ। আপনি যখন শো ডিটেলসটা কল করবে এই জিনিসগুলো আসবে। দেখেন করে দেখি আমি এতটুকু যে অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে। আমি বাকি মেথডগুলোকে কমেন্ট আউট করে জাস্ট এই কয়টা লাইন এক্সিকিউট করে দেখি যে whether it is properly working. আচ্ছা, এটাকে এই ফোল্ডারে সেভ করি, সেম ভাবে এটাকে স্টোর করি। দেখেন এরর দিচ্ছে কেন, কারণ হচ্ছে আমি কিন্তু এখনো ফোন ক্লাসটাকে ক্রিয়েট করিনি, মানে সেভ করিনি। যেহেতু সেভ করিনি, ও আমাকে ওই সেম ফোল্ডারের মধ্যে ফোনটা খুঁজে পাচ্ছে না, দ্যাটস ওয়াই ইটস প্রোভাইডিং অ্যান এরর। সেটা কম্পাইল করলাম। এখন যদি এটাকে কম্পাইল আবার করে রান করি, আমার প্রথম আউটপুটটুকু ম্যাচ হয়ে যাবে। এই যে দেখেন প্রথমে যেতটুকু আছে ফার্স্ট 3 লাইন আউটপুট, এই 3টা আউটপুট আমার প্রপারলি চলে আসছে যেভাবে আসা উচিত। এখন পরের পোর্শনগুলোকে এক্সিকিউট করি। আচ্ছা, এরপরেই দেখেন আছে কি আমার লাইন নাম্বার 6 এ এসে 1 নাম্বার সেপারেটর পর্যন্ত প্রিন্ট হলো। সো 1 নাম্বার সেপারেটরের পরে দেখেন কি আছে, এখানে আমি একটা প্রিন্ট স্টেটমেন্টের ভেতরে এই জিনিসটা কল করছি। এই জিনিসটা কি? মেথড। এটা একটা মেথড। আচ্ছা, কয়েকটা কোয়েশ্চেন করব। এই মেথডটা কি প্যারামিটারাইজ মেথড নাকি নন প্যারামিটারাইজ মেথড? প্যারামিটারাইজ মেথড। প্যারামিটারাইজ মেথড। কয়টা প্যারামিটার নিচ্ছে? একটা। কি টাইপের প্যারামিটার নিচ্ছে? ইন্টিজার। ইন্টিজার। ভেরি গুড। আর এই মেথডটার রিটার্ন টাইপ কি হবে, এটা কিভাবে বুঝবো? হোয়াট ওয়াজ দ্য রুল? ম্যাম রিটার্ন টাইপ ম্যাম ইন্টিজার। ইন্টিজার। একটু রুলটা কি ছিল মনে করেন তো? যখন মেথড কলের আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট থাকে তখন কি চেক করি? প্যারামিটার। ওটা তো প্যারামিটারের ডেটা টাইপ ইন্টিজার, দ্যাটস কারেক্ট। আমি বলেছি হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড। আমি লিখবো যে পাবলিক। আচ্ছা আসেন মেথডটা ক্রিয়েট করি আগে। এন্ড প্রিন্টে স্ট্রিং আছে, তো স্ট্রিং হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। প্রিন্টে স্ট্রিং আছে আমার, দ্যাটস ওয়াই স্ট্রিং হবে। সো এখানে মনে করেন পাবলিক লিখলাম, দেন আমাকে রিটার্ন টাইপটা লিখতে হবে না? এন্ড রিটার্ন টাইপের জন্য আমি কি বলেছি যে মেথড কলের আগে যদি প্রিন্ট স্টেটমেন্ট থাকে আই নিড টু চেক দ্য আউটপুট। সো 1 আর 2 এর সেপারেটরের মাঝে দেখেন কি প্রিন্ট হচ্ছে, দ্য প্রাইস ইজ আপডেটেড। দ্যাট মিনস আমার মেথডটা নিশ্চয়ই এই লাইনটা রিটার্ন করবে and that return value will be printed from the tester class. এই জিনিসটাকে রিটার্ন করছি আর এই রিটার্ন করা ভ্যালুটাই টেস্টার ক্লাসের ভেতর থেকে প্রিন্ট করছি। সো এর মানে অবশ্যই মেথডটার রিটার্ন টাইপ হবে হচ্ছে আমার স্ট্রিং। আচ্ছা, দেন দেখেন মেথডটার নাম কি দেয়া আছে, ইনক্রিজ প্রাইস, যেটা একটা প্যারামিটার নিচ্ছে, মানে এখান থেকে আর্গুমেন্ট পাস করছি একটা ইন্টিজার টাইপের 2000। তাহলে অবশ্যই কি লাগবে, আমার একটা প্যারামিটার লাগবে। এটাকে কনসিডার করলাম সাপোজ দিস ইজ পি। পি হচ্ছে আমার ভ্যালুটা, যে ভ্যালুটাকে আমি পাস করছি। এখন মেথডটার নামের সাথে বলেন তো ও কি করবে? নাম হচ্ছে ইনক্রিজ প্রাইস, তাহলে ওর কাজটা কি হওয়া উচিত? প্রাইস ইনক্রিজ করা উচিত, রাইট? এটাই তো হওয়া উচিত আমি যদি নামের সাথে ম্যাচ করি। সো ইনিশিয়ালি প্রাইস কত ছিল? 14,000। আমি প্রাইস কত বাড়াতে চাচ্ছি? 2,000। তাহলে অবশ্যই এই মেথডটা নিশ্চয়ই দুইটা কাজ করবে। প্রথম কাজ হচ্ছে ইট শুড আপডেট দ্য প্রাইস, প্রাইসটাকে 14,000 থেকে 2,000 এ আপডেট করবে, প্লাস ইট শুড রিটার্ন আ স্ট্রিং, যেটা বেসিক্যালি এই জিনিসটা যে দ্য প্রাইস ইজ আপডেট। দেখেন আমি যখনই এই মেথডটা কল করেছি, কল করে প্রাইসটা আপডেট করেছি, আপডেট করার পর যখন আমি আবার P1 এর শো ডিটেলসটা প্রিন্ট করছি তখন কিন্তু নেম আর কালারের মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই, কিন্তু প্রাইসটা কিন্তু 14 থেকে 16,000 হয়ে গিয়েছে। এন্ড আমার কিন্তু এই মেথডটাই কল হচ্ছে, এমন না যে আমি মেথডের ভেতরে এসে প্রাইসটাকে 14 থেকে 16 করেছি, না। তো তাহলে এই যে আপডেটের যে কাজটা, ইট শুড বি ডান ইনসাইড দ্য ইনক্রিজ প্রাইস মেথড। সো এই মেথডের ভেতরে এখন আমি কি করব, প্রাইসটাকে আপডেট করব। তাহলে কি লিখবো বলেন তো? প্রাইস ইকুয়াল টু পি। প্রাইস ইকুয়ালস টু পি, তাহলে কিন্তু প্রাইস হয়ে যাবে 2,000। and p plus equals 2000. পি প্লাস ইকুয়ালস 2,000 না, একটু কারেক্ট করেন। প্রাইসটা অ্যাকচুয়ালি কোথায় আছে, স্টোরড আছে কোথায়? কারেন্ট প্রাইস 14,000 কোথায় স্টোরড আছে, কোন ভ্যারিয়েবলে? প্রাইস ভ্যারিয়েবলে। আর আপডেট করব কত দিয়ে? পি দিয়ে। তাহলে 14 থেকে 16 করব কিভাবে? প্লাস ইকুয়ালস টু পি। প্লাস ইকুয়ালস টু পি, প্রাইস প্লাস ইকুয়ালস টু পি, এই যে আপডেট করে।
অলসো এখন আমাকে কি করতে হবে, এই যে স্টেটমেন্টটা যেটা প্রিন্ট হচ্ছিল from the tester class I have to return this. Return 8. দেখেন এতটুকু কম্পাইল করে রান করে আবার দেখাই আপনাদেরকে কাজ করছে কিনা। কম্পাইল করলাম, এই যে দেখেন এখন কিন্তু প্রাইজে সাবমিট দিয়েছে, আউটপুট এই পর্যন্ত ম্যাচ হয়ে গিয়েছে, 4 নাম্বারের উপর পর্যন্ত ম্যাচ হয়ে গিয়েছে। এই যে ইনিশিয়ালি 14,000 ছিল, প্রাইজেস আপডেটেড এটা প্রিন্ট হলো, তারপর হচ্ছে 16,000। এর মানে এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ। আচ্ছা এখন আসি বাকি পোর্শনগুলোকে আমরা একটু কমেন্ট আউট করি, আনকমেন্ট করে দিয়েছি। এরপর দেখেন 9 নম্বর লাইনে আমি কি করেছি, আমি আরেকটা অবজেক্ট বানিয়েছি। ওকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, নো ইস্যু, বানালাম। এরপর আমি যখন P2 এর ডিটেলসটা প্রিন্ট করছি, একটু আউটপুটে দেখি তো 4 আর 5 এর মাঝে কি প্রিন্ট হচ্ছে। এই যে 4, এই যে 5, 4 আর 5 এর মাঝে প্রিন্ট হচ্ছে নোকিয়া ব্লু 14,000। এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, ডু আই হ্যাভ টু রাইট অ্যানাদার শো ডিটেলস মেথড ইন মাই ডিজাইন ক্লাস? বলেন তো আমাকে কি, হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন, আমাকে কি আরেকটা শো ডিটেলস লিখতে হবে নাকি এই শো ডিটেলসটা দিয়েই হয়ে যাবে? ওইটা দিয়ে হয়ে যাবে। এটা দিয়েই হয়ে যাবে। অলসো দেখেন আমরা কি জানি, আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, একটু মনে করেন আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটা কয়েকটা ক্লাস ধরে বলছি, যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি ও একটা মেমোরি অ্যালোকেট করে, দেন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর কপি ক্রিয়েট করে এন্ড ওই যে ডিফল্ট ভ্যালুগুলোকে স্টোর করে না। এর মানে কি, সে P2 এর জন্য আবার একটা মেমোরি অ্যালোকেট করবে, মেমোরি অ্যালোকেট করে এই যে ব্র্যান্ড, কলাম আর প্রাইস ওদের ডিফল্ট ভ্যালু কিন্তু নোকিয়া ব্লু এন্ড 1400 দিয়ে স্টোর করবে। That's why দেখেন, though I have just updated the price of P1 ফোন, আমার কিন্তু P2 ফোনে কোনো আপডেট হয় কেন? কারণ আমি আপডেট করেছিলাম কার জন্য, P1 এর ফোনের প্রাইসটা আপডেট করেছি, বাট P2 তো আমি এই মাত্র বানিয়েছি। সো কি করলো, একটা মেমোরি অ্যালোকেট করলো, মেমোরি অ্যালোকেট করে হচ্ছে এই যে ভ্যারিয়েবলসগুলো, এই যে ভ্যারিয়েবলসগুলো আছে এই ভ্যারিয়েবলগুলোর হচ্ছে আমার কপি ক্রিয়েট করলো এন্ড কপি ক্রিয়েট করে এই ডিফল্ট ভ্যালুগুলোকে স্টোর করে ফেললো। দেখেন আমি কিন্তু কোডে কোনো চেঞ্জেস আনিনি, আমি যদি কম্পাইল করে রান করি এতটুকু পোর্শন আমার প্রপারলি ওয়ার্ক করবে। এই যে দেখেন সেকেন্ড অবজেক্টের জন্য আমার যেতটুকু প্রিন্ট স্টেটমেন্ট চলে আসছে, আমাকে আর এক্সট্রা কিছু করতে হয়নি। কেন করতে হয়নি? কারণ আমি শো ডিটেলস মেথডটাকেই কল করছি এন্ড শো ডিটেলস এর ভেতর থেকে এসে সে কি করলো, ব্র্যান্ড নেম, কালার এন্ড প্রাইস প্রিন্ট করলো এন্ড ডিফল্ট ভাবে হচ্ছে ব্র্যান্ড নেম, কালার এন্ড প্রাইস আছে হচ্ছে নোকিয়া ব্লু 1400। দ্যাটস ওয়াই এই জিনিসটাই আমার চলে আসলো। এখন দেখেন আমি যদি পরের প্রিন্ট স্টেটমেন্টটা দেখি, এখানে একটু চেক করি, এই পোর্শনটুকুকে আমি এখন আবার আনকমেন্ট করি। আচ্ছা বলেন, এখানে আছে P2 ডট ইনক্রিজ প্রাইস, মানে ইনক্রিজ প্রাইস যে মেথডটা ছিল ওটাকে আগে একবার আমি P1 এর জন্য কল করেছি, কল করে 2000 পাস করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই 14 থেকে 16,000 হয়েছিল। এখন সেম মেথডটাকে আমি P2 এর জন্য কল করছি এন্ড প্রাইসটাকে করে দিয়েছি 5,000, মানে ইনক্রিজ করতে চাচ্ছি। আমাকে কি নতুন মানে নতুন ইনক্রিজ প্রাইস লিখতে হবে P2 এর জন্য, নাকি এখন এক্সিস্টিংটা দিয়েই কাজ হয়ে যাবে? এক্সিস্টিংটা দিয়েই হবে। এক্সিস্টিংটা দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে। দেখেন আমার এখন সে কি করবে, এখন হচ্ছে P2 অবজেক্টের জন্য এই মেথডটাকে কল করবে। সো P2 এর লোকেশনে চলে যাবে, P2 এর লোকেশনে যে এখানে যে সে চেক করবে যে P2 এর কারেন্ট প্রাইস কত। P2 এর কারেন্ট প্রাইস কিন্তু 14,000, আর এখানে P হিসেবে আমি কি পাস করেছি, 5,000। তো সে কি করবে, 14,000 এর সাথে 5,000 যোগ করে টোটাল হবে হচ্ছে 19,000। ওই জিনিসটা সে আমাকে প্রিন্ট করে দেখাবে। সো লেটস কম্পাইল দিস এন্ড রান ইট। সে কিন্তু ডিরেক্টলি এই জিনিসটা চলে আসবে, আমাকে এক্সট্রা কিছু করতে হবে। এই যে দেখেন প্রাইস ইজ আপডেটেড। আচ্ছা এখানে প্রিন্ট স্টেটমেন্ট যেহেতু আসেনি, সো এটার আপডেট করা পর্যন্ত যা যা ছিল এই পর্যন্ত আমার আউটপুটটা চলে আসছে। দেয়ার ইজ অ্যানাদার মেথড, লাস্ট একটা মেথড আছে। এই মেথডটা রিটার্ন টাইপ কি হবে বলেন? এটা একটা মেথড, ফার্স্ট থিং এটা ক্লিয়ার, কারণ ওই যে ব্র্যাকেটের পরে অবজেক্টের রেফারেন্সে কল করেছি আর নামের পরে হচ্ছে ব্র্যাকেট আছে। ও রিটার্ন টাইপ কি হবে? মেথড কলের আগে কোনো প্রিন্ট স্টেটমেন্ট না থাকলে বা ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট না থাকলে ভয়েড হবে। ভেরি গুড, তাহলে এই মেথডের রিটার্ন টাইপ হবে হচ্ছে ভয়েড। সো লেটস ক্রিয়েট দিস মেথড, পাবলিক ভয়েড
দেন মেথডের নাম হচ্ছে চেঞ্জ ব্র্যান্ড নেম। আমি যদি একটু আউটপুটটা চেক করি, দেখেন ইনিশিয়ালি নাম ছিল নোকিয়া, দেন ব্লু 14,000, এরপর কি হয়েছে ওপ্পো ব্লু 19,000। 19,000টা তো মাত্র আমি হ্যান্ডেল করলাম, কিন্তু ব্র্যান্ড নেমটা কি হচ্ছে নোকিয়া থেকে হয়ে গেল ওপ্পো। এর মানে কি অবশ্যই মেথডের ভেতর থেকে আমি বুঝতে পারছি যে এই মেথডের ভেতর থেকে নিশ্চয়ই আই এম আপডেটিং দ্য ব্র্যান্ড নেম। এই যে ব্র্যান্ড নেম, ও একটা স্ট্রিং টাইপের আর্গুমেন্ট পাস করছে, তো তাহলে এখানে আমাকে একটা স্ট্রিং টাইপের প্যারামিটার নিতে হবে, নিলাম এন। দেন পরের লাইনে আমি কি করব, ব্র্যান্ড ইকুয়ালস টু এন। আচ্ছা করলাম, আউটপুটে তো এখানে একটা লাইন আছে, এটা কিভাবে আসবে? দেখেন 6 আর 7 এর মাঝে কিন্তু এই লাইনটা, এর মানে এই লাইনটা অবশ্যই এই মেথডটা কলের জন্যই হচ্ছে। বাট এটা আমি কিভাবে প্রিন্ট করব, কিভাবে আউটপুটে আনবো? ম্যাম নর্মাল যদি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেই যে ব্র্যান্ড নেম, এক্স্যাক্টলি নরমাল প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিব, কারণ মেথডটা তো কিছু রিটার্ন করবে না, মাত্র ফিগার আউট করেছি যেটা ভয়েড হবে, তাহলে অবশ্যই ওই স্টেটমেন্টটা আমাকে নরমালি মেথডের ভেতর থেকে প্রিন্ট করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ব্র্যান্ড নেম ইজ চেঞ্জ টু ওপ্পো। ডিরেক্টলি ওপ্পো না লিখে আমি যদি ডিরেক্টলি ওপ্পো লিখি তাহলে কি হবে, আমি যদি ব্র্যান্ড নেমটা চেঞ্জ করে পরে অন্য কিছু দেই বারবার ওপ্পোই প্রিন্ট হবে। সো আমি এটা কিভাবে না লিখে আমি ওই এন এর ভ্যালুটা প্রিন্ট করে দিই। তাহলে কি হবে, এন এর ভ্যালু যাই হোক না কেন সে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ওই ভ্যালুটা চেঞ্জ করে দেখাবে যে আচ্ছা ব্র্যান্ড নেমটা আমার এটা থেকে এটা প্রিন্ট হচ্ছে। তো দেখেন আমি যদি এখন এটাকে ফার্স্ট এটাকে কম্পাইল করি, সেভ করি, দেন আমি যদি টেস্টার ক্লাসটাকে কম্পাইল করে রান করি, এই যা আউটপুট আমার আসা উচিত এক্স্যাক্টলি সেম আউটপুট চলে আসে। যে ব্র্যান্ড নেম ইজ চেঞ্জ টু ওপ্পো, আছে একটা স্পেস কম করেছে। বলেন এই টাস্কটা বুঝেছি কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনাদের বুঝতে একটু সময় লেগেছে, আমার একটু লাগছে, এতক্ষণ অ্যাকচুয়ালি লাগা উচিত ছিল না, মানে একটা টাস্ক করাতে গিয়ে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। বাট এটা হচ্ছে আপনারা হচ্ছে আমি ওখানে আরো কিছু টাস্ক দেওয়া আছে, আপনারা বাসায় একটু নিজে থেকে সলভ করা ট্রাই করবেন, ঠিক আছে? কারণ একটা টাস্ক সলভ করার জন্য এত সময় লাগা উচিত। তো দেখেন কি কি করলাম। প্রথম জিনিসই হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের ভেতর থেকে আমি ফিগার আউট করলাম কি কি ভ্যারিয়েবল হবে। সেকেন্ড জিনিস আমি আউটপুট দেখে বুঝলাম যে ভ্যারিয়েবল গুলোর হচ্ছে কিছু ডিফল্ট ভ্যালুস থাকবে। থার্ড জিনিস হচ্ছে আমি একটা মেথড দেখলাম, মেথডের জন্য বের করলাম যে মেথডের রিটার্ন টাইপটা কি হবে, মেথডের ভেতর থেকে সে কি প্রিন্ট করবে সেগুলো ফিগার আউট করলাম। সেম ভাবে ইনক্রিজ প্রাইস যে মেথডটা ছিল, এই মেথডটার জন্য আমি কি করলাম, আমি চেক করে দেখলাম যে আচ্ছা আউটপুটের সাথে ম্যাচ করে আমি দেখলাম যে মেথডটার নাম যেহেতু ইনক্রিজ প্রাইস, তাহলে সে প্রাইসটাকে ইনক্রিজ করবে, প্রাইসটা ইনক্রিজ করলো, ভ্যালুটা রিটার্ন করলো। সেম ফর দ্য ব্র্যান্ড নেম চেঞ্জ, ওর জন্য সে হচ্ছে সেম কাজটা। এখন এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস একটু আস্ক করব। আপনাদের কারো মাথায় কি এই কোয়েশ্চেনটা আসে না, এই যে মিস আমি যে এখানে ব্র্যান্ড নেমটা আপডেট করছি, আমি কিভাবে বুঝলাম যে আমি P1 এর ব্র্যান্ড নেমই আপডেট করছি? দেখেন P2 এর ব্র্যান্ড নেমই আপডেট করছি। P1 এর ব্র্যান্ড নেম কিন্তু এখনো নোকিয়া ছিল, নোকিয়াই আছে। আমি যদি এখানে আপনাদেরকে P1 এর ডিটেলসটা আবার প্রিন্ট করে দেখাই, দেখবেন কি যে P1 এর ব্র্যান্ড নেম স্টিল নোকিয়াই আছে, বাট চেঞ্জ হয়েছে P2 এরটা। ওয়াই? ও কিভাবে বুঝলো যে আমাকে P1 এরটা চেঞ্জ না করে P2 এরটা চেঞ্জ করতে হবে? ম্যাম p2.change ব্র্যান্ড নেম আছে এখানে। এক্স্যাক্টলি p2.change ব্র্যান্ড নেম আছে, কারণ মেথডটাকে আমি কল করেছি p2 অবজেক্টের রেফারেন্সে। দেখেন এই যে p2 এরটা চেঞ্জ হয়েছে, p1 এরটা কিন্তু এখনো আছে। ওই যে আমরা দেখেছিলাম না msi দেন kni দিয়ে যখন আমরা চেক করে দেখেছিলাম যে msi টা আপডেট করছি, kni টা হচ্ছে না। সো সেম জিনিস। আচ্ছা এখন দেখেন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হলো এখানে আমি প্যারামিটারের নাম নেম দিয়েছি, এন দিয়েছি না? হোয়াট ইফ আমি প্যারামিটারের নাম, এটা বেসিক্যালি আমি ব্র্যান্ডটাকে আপডেট করলাম না? আমি এখানে একটা কাজ করি, এটাকেও ব্র্যান্ডই দিলাম, দিতেই পারি, কিন্তু এখানে আমার ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলটার নাম আছে হচ্ছে ব্র্যান্ড। আমি এখানে যে প্যারামিটারটা নিয়েছি সেটা কি হচ্ছে, এখানে এতক্ষণ এন দিয়েছিলাম, এন এর জায়গায় এটাকেও লিখলাম ব্র্যান্ড। তাহলে বলেন তো 18 নম্বর লাইনে চেঞ্জটা কোথায় হবে বা কি লিখতে হবে? this.brand equal to brand। আচ্ছা ঠিক আছে, ওখানে দিস বেসিক্যালি হচ্ছে দিস জিনিসটা কি সেটা বোঝানোর জন্য, যারা জানি না, ধরেন এখানে আমি লিখলাম ব্র্যান্ড, আমি একটু আগে এখানে কি ছিল, এন ছিল, আমি সেটাকে এখন রিপ্লেস করেছি ব্র্যান্ড দিয়ে।
কেন ব্র্যান্ড? কারণ হচ্ছে ব্র্যান্ডের নামটাই তো আমি পাস করে দিচ্ছি, এন্ড ওই নামটাই হচ্ছে আমার এই ভ্যারিয়েবলে বসে যাচ্ছে। সো অবভিয়াসলি ব্র্যান্ড ইকুয়ালস টু ব্র্যান্ড, এটাই হওয়া উচিত। বাট একটা মজার জিনিস দেখেন, যারা জানি না এটা, আমি যদি এটাকে কম্পাইল করে করলাম, আচ্ছা এই যে এখানেও কিন্তু আমাকে ব্র্যান্ড চেঞ্জ করতে হবে, কারণ এন বলতে এখন আর আমার কাছে কিছু নাই। সেটাকে কম্পাইল করলাম, ভেরি গুড। আমি যদি এটাকে রান করি, দেখেন এখন কিন্তু আমার নামটা নোকিয়াই রয়ে গিয়েছে, ওপ্পো আর হয়নি। ঠিক আছে, বা ধরেন একটা সিম্পল মেথড যদি আমি আপনাদেরকে এখানে ক্রিয়েট করে দেখাই, ধরেন পাবলিক ভয়েড একটা মেথড লিখলাম হচ্ছে চেঞ্জ কালার। আমি নিচে থেকে একটা মেথড ডিফাইন করলাম চেঞ্জ কালার। এখানে হচ্ছে আমি একটা স্ট্রিং টাইপের কালার নামে একটা প্যারামিটার দিচ্ছি, এন্ড এখানে হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য টেস্টার ক্লাসটা একটু চেঞ্জ করি। ঠিক আছে, আগের টাস্কের সাথে এটা রিলেটেড না, আপনাদেরকে একটা নতুন কনসেপ্ট দেখানোর জন্য দেখাচ্ছি। সেখানে মনে করেন আমি P1 এর কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, সেখানে নাম দিলাম হচ্ছে চেঞ্জ কালার দিলাম, এন্ড এখানে আগে তো ব্লু ছিল, এখন মনে করেন আমি রেড পাস করব। তো সে কি করবে, আমি এখানে রেডটা পাস করলাম, রেড হচ্ছে এই কালার ভ্যারিয়েবলে বসে যাবে। আমি কার কালারটা আপডেট করতে চাচ্ছি, এই যে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে আপডেট করতে চাচ্ছি। সো আই শুড রাইট কালার ইকুয়ালস টু কালার। এর মানে আমি বোঝাতে চাচ্ছি লেফটের যে কালারটা আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কালারটা, আর রাইটে যে কালারটা আছে এটা হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবলটা, বা যে এইটা প্যারামিটারটা আমি করতে চাচ্ছি কালার ইকুয়ালস টু। এখন দেখেন করলাম, আমি তো এখানে আপডেট করেছি, কিন্তু আপডেট করার পর ধরেন আমি যদি এখান থেকে প্রিন্ট করি system.out.println p1.color, মাত্র কিন্তু আমি আপডেট করেছি, আমি কালারটা ব্লু থেকে রেড করেছি এই লাইনের থেকে, এই যে এটার ভেতর থেকে। এখন যদি আমি এটাকে আমি কম্পাইল করে রান করি, দেখবেন কি আমার আউটপুটটা এখনো ব্লুই দেখাচ্ছে, সে এখনো রেড করেনি। এই যে আমি যদি এখন রান করি, ওই যে দেখেন ব্লু দেখাচ্ছে, রেড হয়নি। ইস্যুটা কি? ইস্যু হচ্ছে এখানে আমি কি করছি, আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার নামও হচ্ছে কালার, আমার প্যারামিটারের নাম হচ্ছে কালার। এখানে যদি আমি সি লিখতাম, সি লিখে যদি এখানে সি করতাম, তখন কিন্তু আবার ঠিক মতো হয়ে যেত। দেখেন কম্পাইল করলাম, এটাকে যদি রান করি, ও কিন্তু এখন আমাকে রেড দেখাবে। ওই যে দেখেন রেড চলে আসছে। তো সমস্যাটা কোথায় হচ্ছে, যখন আমার প্যারামিটারের নামটা আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের নাম দুইটাই সেম হচ্ছে, তখন বেসিক্যালি সমস্যাটা হচ্ছে। সমস্যাটা কি বা কেন হচ্ছে? সমস্যাটা হচ্ছে কি, দেখেন আমি যখন এই যে এতটুকু স্কোপের ভেতর থেকে আমি কালারকে খুঁজছি, তো আমরা কিন্তু জানি যে যখন একটা ভ্যারিয়েবলকে কোনো একটা স্পেসিফিক স্কোপের মধ্যে খুঁজি, ও আগে ওই স্কোপের মধ্যে সার্চ করবে। মনে করেন আমি ক্লাসের মধ্যে বললাম যে আমি মিম নামে কাউকে খুঁজছি, তো সে কি করবে, ক্লাসের মধ্যে যে আছে সেই মিমকেই বোঝাবে, সেই মিমই হচ্ছে উঠে দাঁড়িয়ে বলবে যে মিস আমি মিম, রাইট? ডাজন্ট ম্যাটার আমি কোন মিমকে ডাকছি, আমি যদি শুধু মিম বলে ডাকি, বানিকা বলে ডাকি, বা যে কোনো কিছু ফাহিম বলে ডাকি, সো ক্লাসের মধ্যে বা আমার স্কোপের মধ্যে যে এক্সিস্টিং ফাহিম বা মিম আছে, সেই ফাহিম বা মিম হচ্ছে সে উঠে দাঁড়াবে। কিন্তু আমি যদি স্পেসিফিক ভাবে বলি যে আপনার 4G07 এ যে হচ্ছে কি বলে, মানে স্পেসিফিক একটা রুম দিয়ে যদি বলি যে ওই রুমে বা ওই জায়গায় যে হচ্ছে আনিকাকে নিয়ে আসো বা মিমকে নিয়ে আসো, তখন কি হবে, ওই জায়গার মধ্যে যে মিম বা আনিকা আছে তাকে আমি অ্যাক্সেস করব। এখানেও সেম ইস্যু, আমি কল করছি কালার, আমি কিন্তু বলি নাই, স্পেসিফিক ভাবে বলি নাই যে তুমি এই জায়গায় যে কালারকে অ্যাক্সেস করো। ও কি করবে, ও হচ্ছে এতটুকু স্কোপের মধ্যে দেখবে ইফ দেয়ার ইজ এনি কালার ভ্যারিয়েবল। ও কি দেখলো যে ইয়েস এখানেই তো একটা কালার আছে, যেটার মধ্যে আমি মাত্র রেড পাস করেছিলাম। সো এই লাইনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, রেড ইকুয়ালস টু রেড, এই কাজটা হচ্ছে, কারণ এই কালারও হচ্ছে এই প্যারামিটার আর এই কালারও হচ্ছে এই প্যারামিটার। সো ও কি করছে, লোকাল ভ্যারিয়েবলটাকে ওই লোকাল ভ্যালু দিয়ে হচ্ছে সে আপডেট করছে। বাট আমি কিন্তু সেটা চাইনি, আমি চাচ্ছিলাম যে দ্য লেফট ওয়ান শুড অ্যাক্সেস এই ইনস্ট্যান্স কালারটা। ঠিক আছে, আমাকে এখন ওকে স্পেসিফাই করে বলে দিতে হবে যে তুমি P1 অবজেক্টের মেমোরি লোকেশনে যাও, তারপর কালারকে অ্যাক্সেস করো। ইফ আই ওয়ান্ট টু স্পেসিফিকলি মেনশন দ্য P1 মেমোরি লোকেশন অর ইভেন P2 মেমোরি লোকেশন, সেম জিনিসটা যদি আমি P2 এর জন্য করতাম, একই জিনিস।
এটা যদি আমি P2 এর জন্য করতাম, if I want to specifically mention the color of P1 object or P3 object or any other object, then I have to specifically mention যে ওই লোকেশন আছে। এখন আমি কি এই কাজটা টেস্টের ক্লাসে করতে পারি? P2.color equals to এত, এটা কিন্তু পারি না, দেখেছি আমরা, কারণ there is nothing called P2 inside the design class. সো আমি যদি কোনো একটা স্পেসিফিক অবজেক্টের মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করতে চাই ইনসাইড দ্য ডিজাইন ক্লাস, there is a keyword যেটার নাম হচ্ছে this। ঠিক আছে, this is a very important keyword। this মানে কি? this মানে হচ্ছে কারেন্টলি আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করছি সেই অবজেক্টটাকে বোঝাচ্ছে। এখন ধরেন আমি আপনাদেরকে এখানে একটু P1 এর মেমোরিটা প্রিন্ট করে দেখাই। system.out.println P1, এখানে আমি P1টা প্রিন্ট করলাম। আর মনে করেন এটাকে আমি কমেন্ট অফ করে এই মেথডের ভেতর থেকে আমি আপনাদেরকে this প্রিন্ট করে দেখাই, system.out.println this। দেখবেন কি দুইটাই সেম জিনিস প্রিন্ট করছে। এটাকে কম্পাইল করি, এটাকেও কম্পাইল করে রান করি, দেখবেন দুইটাই সেম মেমোরি লোকেশন প্রিন্ট করছে। এই যে দেখেন দুইটা এক্স্যাক্টলি সেম মেমোরি লোকেশন। কেন সেম মেমোরি লোকেশন বা এটা কিভাবে আসলো? কারণ আমি টেস্টার ক্লাস থেকে P1 প্রিন্ট করছি। তো ফার্স্ট আসি এখানে, এখানে কি করেছি? চেঞ্জ কালার মেথডটাকে কল করেছি। কার জন্য কল করেছি? P1 এর জন্য। সো P1 এর যে লোকেশনটা সেটা হচ্ছে আমার this এর মধ্যে স্টোর হয়ে গিয়েছে। সো যখন আমি বলছি this.color, সে বলছে কি যে তুমি এই মেমোরিতে যাও, এই মেমোরিতে যে কালারকে অ্যাক্সেস করো। সো যখন আমি this প্রিন্ট করছি সে ওই মেমোরিটা, সাপোজ P1 এর লোকেশন আছে খুলনা, সো সে ফার্স্টে কি করলো? খুলনাকে প্রিন্ট করলো। মেথড কলের পরে এসে টেস্টার ক্লাসের ভেতর থেকে যখন আমি আবার P1 কে প্রিন্ট করছি, সে কি দেখাচ্ছে? ওই সেম খুলনা লোকেশনটাকে দেখাচ্ছে। সেম ফর P2। ধরেন এখানে যদি আমি P2 দিতাম এন্ড এখানেও যদি আমি P2 লিখতাম, তখন কি হতো? এই মেথডটা কার জন্য কল হয়েছে? P2 এর জন্য। সো P2 এর যে লোকেশনটা সেটা আমার this এর মধ্যে বসে যাবে। সো দ্যাটস ওয়াই আমি যখন this প্রিন্ট করব সে আমাকে P2 দেখাবে। এন্ড আফটার এক্সিকিউটিং দিস মেথড, আমি যখন টেস্টার ক্লাসের ভেতর থেকে P2 প্রিন্ট করছি তখন সে আমাকে ওই মেমোরি লোকেশনটাকে প্রিন্ট করে দেখাচ্ছে। দিস বেসিক্যালি বোঝায় হচ্ছে কারেন্টলি আমি যে অবজেক্টটাকে অ্যাক্সেস করছি ওই অবজেক্টটাকে বোঝায়। ঠিক আছে, যে অবজেক্টের জন্য কাজ করছি সেই অবজেক্টটাকে বোঝায়। দেখেন এখন যদি আমি P2.color কল করি, এতক্ষণ কিন্তু সে ব্লুই ছিল, আপডেট হচ্ছিল না, কারণ আমি লিখেছিলাম color equals to color। বাট এখন আমি বলছি this.color equals to color, এর মানে তুমি খুলনা লোকেশনে যাও, ওখানে যে কালারটা আছে, যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আছে ওটাকে অ্যাক্সেস করো এন্ড সেটাকে আপডেট করে তুমি রেড করো। তো দেখেন আমি যদি এটাকে কম্পাইল করে এখন রান করি, সে আমাকে হচ্ছে দেখাবে, আপনার রেড হয়ে যাবে এখন কালারটা। এই যে এটা এখন রেড। বাট আমি যদি জাস্ট এই দিসটাকে রিমুভ করে দেই তাহলে আবার সে ব্লুই দেখাবে, কারণ সে তখন লোকালটা দিয়ে আপডেট করবে। এই যে দেখেন এখন আবার ব্লু দেখাচ্ছে। সো আমি যদি স্পেসিফিকলি বলি যে তুমি ইনস্ট্যান্সটাকে অ্যাক্সেস করো, দ্যাট মিনস আমাকে দিস মেনশন করতে হবে। দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ইফ বোথ দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যান্ড প্যারামিটার দুইটার নাম যদি সেম হয়। যদি এমন মনে করেন যে এখানে সি হতো তাহলে দিস দেয়া না দেয়া ম্যাটার করতো না, আপনি দিস দিলেও যে কাজ বোঝাবে, দিস ছাড়াও সেম কাজে বোঝাবে। সো ইফ ইউ সি দিস মানে হচ্ছে কারেন্টলি আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করছি সেই অবজেক্টটাকে বোঝাচ্ছে। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন নেই? যদি কোয়েশ্চেন না থাকে, আমাদের এখন 15 মিনিট আছে, আমরা একটা ট্রেসিং দেখব। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, আই এম অ্যাজিউমিং কারো কোনো কোয়েশ্চেন নেই। আপনাদেরকে লাস্ট ক্লাসে তো হচ্ছে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি সিম্পল ট্রেসিং টাস্ক। এখন আসেন আমরা এমন একটা ট্রেসিং করি যেটার মধ্যে মেথড আছে, তাহলে আপনারা মেথডের কাজটা একটু প্রপারলি বুঝতে পারবেন। এই প্রবলেমটাকে আমরা একটু সলভ করি। এন্ড এটাকে সলভ করব হচ্ছে এই যে দেখেন আপনাদের ড্রাইভের মধ্যে ট্রেসিং ফাইলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। ফোল্ডারের ভেতরে হচ্ছে আমি ওই ট্রেস টেবিলটা ক্রিয়েট করে রেখেছি। এখানে ট্রেস টেবিলটা ক্রিয়েট করা আছে, এখানে আমি আপনাদেরকে আপডেট করব।
এটা হচ্ছে আপনাদের ওই যে হোমওয়ার্কের যে টাস্কটা ছিল ওইটা ট্রেস টেবিলটা, এন্ড এটার নিচেই দেখবেন যে আরেকটা ট্যাব ক্রিয়েট করা আছে, এই যে এখানে, এই যে নিচে ইনস্ট্যান্স মেথড টাস্ক নাই, এখানে আমি টেবিলটা ক্রিয়েট করে রেখেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হাউ টু সলভ আ ট্রেসিং টাস্ক অফ মেথড আছে এমন একটা ট্রেসিং টাস্ক আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, এই প্রবলেমটা একটু দেখি। আমাকে কি কি দেয়া আছে দেখেন, এই পুরোটা হচ্ছে আমার ডিজাইন ক্লাস। কেন ডিজাইন ক্লাস? কোনো মেইন মেথড নেই, ঠিক আছে, কোনো মেইন মেথড নেই, সো অবভিয়াসলি এটা হচ্ছে আমার ডিজাইন ক্লাস। এখন ডিজাইন ক্লাসের মধ্যে কি কি আছে এটা একটু দেখি। সবার প্রথমে এই যে দেখেন কিছু ভ্যারিয়েবলস আমি ডিক্লেয়ার করেছি, পাবলিক ইন্ট p ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 2, দেন সাম। সো অবশ্যই আমরা কি জানি যে ক্লাসের নামের পরে যে ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করি, দিজ আর মাই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখানে তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দেওয়া আছে, এখানে একটা মেথড দেওয়া আছে মেথড এ, আর এখানে আরেকটা মেথড দেওয়া আছে মেথড বি। আচ্ছা, এখন আমার কাজ স্টার্ট হয় কোথা থেকে? কাজ কিন্তু আমার স্টার্ট হবে টেস্টার ক্লাস থেকে বা ড্রাইভার কোড থেকে, কারণ ড্রাইভার কোডে আমরা কি করি, অবজেক্ট ক্রিয়েট করি, আর ওখান থেকে আমার কাজটা স্টার্ট হবে। আমি একটু চেক করে দেখি যে আমার অবজেক্ট ক্রিয়েশন বা টেস্টার ক্লাসটা কোথায় আছে। এই যে এইটা আমার অবজেক্ট বা টেস্টার ক্লাস। কেন টেস্টার ক্লাস? এই যে মেইন মেথডটা আছে। আচ্ছা, এখন টেস্টার ক্লাসের ফার্স্ট লাইনে দেখেন আমি একটা অবজেক্ট বানিয়েছি। কার অবজেক্ট বানিয়েছি? টাস্ক 11 ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি যেটার নাম দিয়েছি হচ্ছে t1। এখন একটু মনে করেন আমরা হচ্ছে কিছু স্টেপস বলেছিলাম না? প্রথম স্টেপই হচ্ছে আমি যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, ইট অ্যালোকেটস আ মেমোরি লোকেশন ফর দ্যাট অবজেক্ট। এর জন্য আমি কি করলাম, এটা হচ্ছে আমার t1 অবজেক্টটা, আমি বললাম যে সাপোজ t1 অবজেক্ট ইজ ইনসাইড বাড্ডা মেমোরি লোকেশন। ঠিক আছে, সবার প্রথম কাজ শুরু হবে আমার টেস্টার ক্লাস থেকে, এটা মনে রাখবেন। আমি কিন্তু ডিজাইন ক্লাসে ধাম করে যেতে পারবো না, কারণ টেস্টারে আগে অবজেক্ট ক্রিয়েট করব, দেন আমার ফার্দার কাজগুলো হবে। সো আমি ফার্স্টে অবজেক্ট বানালাম। সো অবজেক্ট বানানোর জন্য আমার 4টা কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে অবজেক্টের জন্য একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করলাম, ভেরি গুড, সাপোজ দিস ইজ আ বাড্ডা মেমোরি, দিস ইজ ইনসাইড বাড্ডা মেমোরি লোকেশন। সেকেন্ড কাজ কি ছিল? সেকেন্ড কাজ হচ্ছে ওই মেমোরি লোকেশনের ভেতরে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলার কপি ক্রিয়েট করতে হয়। সো এই পুরাটা ধরে নিলাম, এখানে আমি পুরো টেবিলটা ক্রিয়েট করে রেখেছি, ডোন্ট ওয়ারি, আমি এটা এক্সপ্লেইন করছি কিভাবে হচ্ছে। সো এই ধরলাম এই পুরাটা হচ্ছে আমার বাড্ডা লোকেশন। এই বাড্ডা লোকেশনের ভেতরে আমার সেকেন্ড কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলার কপি ক্রিয়েট করা। এই যে দেখেন 3টা কপি ক্রিয়েট করেছি, 3টা ভ্যারিয়েবল ছিল পি ওয়াই সাম। কোথা থেকে পেলাম? এই যে দেখেন একটা পি আছে, একটা ওয়াই আছে, একটা সাম আছে। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলার আমার কপি ক্রিয়েট করলাম। থার্ড কাজ আমরা দেখেছিলাম যে ওই যে একটা জিনিস ছিল না, কনস্ট্রাক্টর কল হয়, বাট আপাতত আমরা ওটাকে স্কিপ করছি। সো ওই জিনিসটাকে যদি স্কিপ করি, এরপরে আমার কাজ কি ছিল যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের যে ডিফল্ট ভ্যালুগুলো আছে সেগুলো আমি স্টোর করি। সো দেখেন পি এর মধ্যে কি আছে? 3। সো পি কলামের নিচে আমি 3 লিখলাম। এই যে পি এর কারেন্ট ভ্যালু হচ্ছে 3, দেন ওয়াইতে কত আছে? 2, আর সামের পরে দেখেন ইকুয়াল দিয়ে কিছু লেখা নেই, দ্যাট মিনস সামের ডিফল্ট ভ্যালু হচ্ছে ইন্টিজারের ডিফল্ট ভ্যালু উইচ ইজ 0। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি মেমোরি লোকেশন অ্যালোকেট করলাম, এই যে বাড্ডা। সেকেন্ড কাজ হচ্ছে বাড্ডা লোকেশনের ভেতরে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোর একটা কপি ক্রিয়েট করলাম। থার্ড কাজ হচ্ছে কনস্ট্রাক্টর কল করার আগে সেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলার ডিফল্ট ভ্যালু দিয়ে সে ইনিশিয়ালাইজ করবে। সো পি এর ডিফল্ট ভ্যালু ছিল 3, ওয়াই এর ছিল হচ্ছে 2, সাম এর ছিল হচ্ছে 0। এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো শুধুমাত্র আমার এই লাইনটার জন্য করেছি, এই লাইনটার জন্য আমি এই পোর্শন অফ কাজগুলো করলাম। ডান। আচ্ছা, এখন আমি আমার টেস্টার ক্লাসে নেক্সট লাইনে দেখব কি কাজ হচ্ছে। আমি কিন্তু ধাম করেই কোনো একটা মেথডের ভেতরে চলে যেতে পারবো না, আমাকে আগে দেখতে হবে মেথডটা কল হয়েছে কিনা। সেখানে দেখেন কি করছি, t1 ডট মেথডে আমি বলছি যে t1 যে মেমোরি লোকেশনটা আছে সেটার রেসপেক্টে তুমি মেথড এটা কল। এর মানে কি, অবশ্যই আমরা জানি কি যে একটা মেথডকে কল করলে মেথডটা যেখানে ডিফাইন করা আমরা সেখানে চলে যাই। সো এই মেথড এটা যেহেতু কোথায় কল করা আছে দেখি, এই যে এতটুকু পোর্শন, এখন এতটুকু পোর্শন অফ কোড এক্সিকিউট হবে। সো দিস ইজ মাই মেথড এ,
এন্ড এই যে দেখেন আমি এর জন্য মেথডে সেম মেমোরিতে বাড্ডার ভেতরেই কিন্তু মেথড এটা কল করছি, কারণ আমি মেথডটাকে কল কিভাবে করেছিলাম t1 ডট মেথডে। এর মানে কি বাড্ডা লোকেশনে যে মেথড এটাকে কল করো সেই কাজটা করলাম। আচ্ছা, এখন মেথডের ভেতরে দেখেন 4 নাম্বার লাইনে ঢুকে এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, x একটা y একটা। আমরা জানি দিস ভ্যারিয়েবলস আর নোন অ্যাজ লোকাল ভ্যারিয়েবল। কেন লোকাল ভ্যারিয়েবল? কারণ দেখেন এই যে ডিক্লেয়ার করেছি এইখানে, এর মানে কি এই স্কোপের বাইরে আমার কাছে কোনো x আর y নেই। সো x আর y নামে দুইটা লোকাল ভ্যারিয়েবল আছে, এই দুইটা লোকাল ভ্যারিয়েবলের জন্য আমি দুইটা কলাম ক্রিয়েট করেছি। 4 নম্বর লাইনে এসে কি দেখলাম, লোকাল ভ্যারিয়েবল গুলার ভ্যালু স্টোরড আছে হচ্ছে 0 0। এই যে আমার 0 0 বসিয়ে ফেললাম, ডান, এতটুকু কাজটা। এখন 4 থেকে আমি 5 নাম্বার লাইনে আসছি। 5 নাম্বার লাইনে এসে দেখেন কি আছে, y ইকুয়ালস টু y প্লাস দিস ডট y। আচ্ছা, এখন একটু একটু চিন্তা করে বলেন তো, যদি দিসের কনসেপ্টটা বুঝে থাকেন, এইখানে যে ওয়াইটা আছে এই ওয়াইটা কি আমার লোকাল ওয়াইটাকে বোঝাবে নাকি ইনস্ট্যান্সটাকে বোঝাবে? ম্যাম লোকালটা। লোকালটাকে, ভেরি গুড। একটু আগে আমরা দেখেছিলাম না যে একটা লোকাল স্কোপের ভেতরে যখন আমি ডিরেক্টলি কালার লিখছিলাম ও কিন্তু ওই স্কোপের কালারটাকেই কল করছিল, বা আমি যখন ক্লাসের মধ্যে মিমকে ডাকছি ওই ক্লাসের ভেতরে যে মিম আছে তাকেই অ্যাক্সেস করছে। সেম ভাবে এখানে আমি ওয়াই সার্চ করছি, ও কি করবে, পুরাটা স্কোপে খুঁজবে যে ইজ দেয়ার এনি ওয়াই ভ্যারিয়েবল যেটাকে আমি মাত্র ডিক্লেয়ার করেছি। ইয়েস, দেখলাম কি 4 নাম্বার লাইনে যে ওরই তো একটা লোকাল ওয়াই আছে, এর মানে লেফট সাইডে যে ওয়াইটা আছে এটা হচ্ছে আমার লোকাল ওয়াই। এর মানে আমি এই কলামের ভ্যালুটাকে আপডেট করব। কিভাবে আপডেট করছি, ওয়াই প্লাস দিস ডট ওয়াই। সো কারেন্টলি লোকাল ওয়াই এর ভ্যালু আছে 0 and this dot y, this মানে কি কারেন্ট অবজেক্টের লোকেশন which is বাড্ডা। সো বাড্ডা লোকেশনের মধ্যে কি কোনো ইনস্ট্যান্স y আছে? এই যে আছে, which is 2। তাহলে 0 এর সাথে 2 যোগ করলে আসে টোটাল হচ্ছে 2। এই 2টা বসে যাবে হচ্ছে আমার এই লোকাল ভ্যারিয়েবল। সো এই যে 0টা ছিল, এই 0টা আমার আপডেট হয়ে এখানে হয়ে গেল এখন 2। আবার বলছি, যখন y শুধু কল করছি সে লোকাল স্কোপে খুঁজছে, লোকাল স্কোপে খোঁজার পরে সে দেখলো কি হ্যাঁ আমার কাছে একটা নিজস্ব y আছে, সো ওই yটাকে আপডেট করছি। কিভাবে আপডেট করছি, লোকাল y এর ভ্যালু প্লাস দিস ডট y। এর মানে ইনস্ট্যান্স যে yটা আছে which is 2, 0 এর সাথে 2 যোগ করলে আসে 2, সেটা বসে যাচ্ছে আমার লোকাল yতে। ডান, এতটুকু কাজ শেষ। এখন লাইন 6 আসে। 6 এসে দেখেন কি করছি, x সার্চ করছি। অ্যাগেইন আমি যখন x সার্চ করছি ও চেক করে দেখবে ডু আই হ্যাভ এনি লোকাল x। ও দেখলো কি ইয়েস, এই যে মেথডের ভেতরেই একটা লোকাল x আছে, সো এই xটাকে বোঝাচ্ছে। ওকে আমি আপডেট করছি। কিভাবে আপডেট করছি, সাম প্লাস 2 প্লাস p। অ্যাগেইন ও সাম সার্চ করছে। অ্যাট ফার্স্ট আমি লোকাল স্কোপে খুঁজবো, ঠিক আছে, ধরেন আমি ক্লাসের মধ্যে দাঁড়িয়ে সাম খুঁজছি, যে ইজ দেয়ার এনি সাম। সো ক্লাসের মধ্যে খুঁজলাম, দেখলাম কি দেয়ার ইজ নো সাম ইনসাইড মাই লোকাল স্কোপ। এই যে দেখেন কোন লোকাল সাম কিন্তু ছিল না। তখন সে কি করবে, ইফ দেয়ার ইজ নো লোকাল সাম ও ডিরেক্টলি চলে যাবে ইফ দেয়ার ইজ এনি ইনস্ট্যান্স সাম। ঠিক আছে, আপনি বলতে পারেন যে মিস এখানে তো দিস ডট দিয়ে কল করেন নাই। ওকে, আপনার কোয়েশ্চেন কারেক্ট, বাট আমি সে কি করছি, যেহেতু ডিরেক্টলি সাম কল করেছি ও আগে লোকাল স্কোপে খুঁজলো, এই যে মেথডের এতটুকু স্কোপে জায়গার মধ্যে খুঁজলো যে কোনো কি সাম আছে। ও দেখলো কি যে না আমার নিজস্ব তো কোনো সাম নেই। তখন সে উপরে চেক করে দেখবে যে আমার কি কোনো ইনস্ট্যান্সে সাম আছে, আমার ওভারঅল শেয়ার কোনো সাম আছে। ও দেখলো কি ইয়েস একটা ওভারঅল সাম আছে, সো এই ইনস্ট্যান্সটাকে অ্যাক্সেস করবে। তো যখনই কোনো একটা ভ্যারিয়েবলকে আমি ডিরেক্টলি নাম ধরে কল করছি, ও আগে লোকাল স্কোপে খুঁজে লোকাল স্কোপে পেয়ে গেলে তো ভেরি গুড, পেয়ে গেল, ওটা দিয়েই কাজ করবে। যদি লোকাল স্কোপে সে খুঁজে না পায় সে ডিরেক্টলি ইনস্ট্যান্সে চলে যাবে। আর যদি আমি ডিরেক্টলি দিস ডট দিয়ে কল করি তখন আর সে লোকালে খুঁজবে না, সে ডিরেক্টলি জাম্প করে ইনস্ট্যান্সে খুঁজবে। শুধু নাম ধরে কল করলে লোকালে খুঁজবে, না পেলে ইনস্ট্যান্সে যাবে, আর দিস দিয়ে কল করলে হচ্ছে ডিরেক্টলি ইনস্ট্যান্সে যাবে, লোকালে আর সার্চ করবে না। সেখানে এক্সট্রা কিভাবে আপডেট করছি দেখেন, সাম প্লাস 2, সামের কারেন্ট ভ্যালু আছে হচ্ছে 0, 0 প্লাস 2, and again same for p, there is no local p, ডিরেক্টলি চলে যাবে ইনস্ট্যান্স p তে which is 3, তাহলে 2 প্লাস 3 হচ্ছে 5, যেটা বলে বসে যাবে হচ্ছে আমার লোকাল x। সো লোকাল x আছে হচ্ছে 0, সেটা আপডেট হয়ে আমার এখানে হয়ে গেল 5। ডান। এখন আসি লাইন নাম্বার 7 এ, সাম ইকুয়ালস টু এই জিনিসটা। সো অ্যাগেইন সাম এক্সেস করছি, কোনো লোকাল সাম নেই,
চলে আসবো হচ্ছে ইনস্ট্যান্স সামে। এই সামের ভ্যালু যে এইখানটাতে আমি ভ্যালুটা আপডেট করব। কিভাবে আপডেট করব দেখেন, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তো এখন দেখি এক্স এ কত আছে। এক্স আছে হচ্ছে আমার লোকাল এক্স হুইচ ইজ 5 প্লাস ওয়াই। আমি ডিরেক্টলি ওয়াই কল করেছি, এর মানে কি আগে লোকালে দেখবো। লোকালের ওয়াই কত আছে 2, তাহলে 5 প্লাস 2 হচ্ছে 7। তাহলে সামের ভ্যালুটা হবে হচ্ছে 7 প্লাস। এখন 7 প্লাস কি আছে দেখেন, এখানে আবার একটা মেথড কল হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে যখন একটা মেথড কল হয় সে জাম্প করে কি করবে, মেথডটা যেখানে ডিফাইন করা সেখানে চলে যাবে। তো এইখানে দেখেন আমি মেথড বিটা কল করেছি। আচ্ছা, এখন দেখেন এখানে মেথড কলের আগে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে মিস আমরা তো দেখেছি মেথড কলের আগে p1.sum p2.sum এভাবে কল করি। কোয়েশ্চেন থাকতে পারে যে মিস এখানে p1.sum কেন লিখি নাই। বেসিক্যালি যখন আমি খালি কল করছি, বা ধরেন আমি যদি দিস ডট মেথড বি কল করি, একই জিনিস বোঝায়, ঠিক আছে, একই জিনিস বোঝায়। তো ধরেন এভাবেই আছে দিস ডট মেথড বি। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার বাড্ডা লোকেশনের রেফারেন্সে এখন আমি মেথড বিটাকে কল করছি। আর আমরা কি জানি যে যখন একটা মেথডকে কল করি, জাম্প করে মেথডটা যেখানে ডিফাইন করা সেখানে চলে যায়। এখন আমার এইখানে চলে আসবে। এখন সে চলে আসার সময় দেখেন কি নিয়ে আসছে, পি আর ওয়াই এর ভ্যালু। সো একটু চেক করে দেখি তো পি এর কারেন্ট ভ্যালু কত আছে 3, আর ওয়াই তো অবশ্যই লোকালটাকে আগে বুঝাবে হুইচ ইজ 2। তাহলে যখন আমি মেথড বিটা কল করছি সে 3 আর 2 পাস করে দিচ্ছে। সো এই 3 আর 2 কোথায় বসে যাবে, 3 বসে যাবে হচ্ছে এই মেথড বি এর লোকাল পি এর মধ্যে। এই যে এইখানে একটা লোকাল পি আছে যেখানে বসে যাবে 3, আর ওই যে 2টা ওয়াই এর ভ্যালু সেটা বসে যাবে আমার এন এর মধ্যে। বসিয়ে ফেললাম। এতটুকুর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট এক জায়গা থেকে এক জায়গায় পাস করছি। এই কনসেপ্টগুলো কিন্তু আপনারা 110 এ শিখে এসেছেন। কোয়েশ্চেন থাকলে করতে পারেন যে মিস এটা বুঝি নাই, আবার একটু দেখা। আচ্ছা, আই এম অ্যাজিউমিং কোয়েশ্চেন নেই, দ্যাটস ওয়াই কেউ কিছু বলছে না। ওকে, সো এখান থেকে আমি কি করলাম, মেথড বিটা কল করলাম। কল করার সময় আমি 3 আর 2 পাস করে দিয়েছি। 3 বসে যাবে হচ্ছে মেথড বি এর প্যারামিটার পি এর মধ্যে, আর 2টা বসে যাবে আমার এন এর মধ্যে। সেই যে পি আর এন এর মধ্যে আপনার 3 আর 2 বসে গেল। ভেতরে এসে এখন আমি কি যেহেতু এগুলো এক্সিকিউট করব, ভেতরে এসে দেখলাম কি এখানে একটা এক্স আছে, এন্ড দিস ইজ আ লোকাল এক্স। দেখেন এই যে ডিক্লেয়ার করেছি, সো এর জন্য আমি আরেকটা এক্স এর কলাম বানিয়েছি। সো এক্স এর ভেতর থেকে আমি কল করছি কাকে, মানে কত আছে 0 করলাম। এখন আসি পরের লাইনে, 12 নম্বর লাইন ওয়াই। এখানে ওয়াই কল করছি। কেউ বলতে পারবেন এখানে ওয়াই বলতে কোন ওয়াই কে বোঝাবে, মেথড এর ওয়াই নাকি ইনস্ট্যান্স ওয়াই? ম্যাম ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স ওয়াই। কারণ কি দেখেন আপনি বলতে পারেন আমি কিন্তু মেথড বি তে আছি, যেখানে আছি এখানে আমি ওয়াই সার্চ করব, আমার কি কোনো লোকাল ওয়াই আছে না, নেই। আমি ডিরেক্টলি চলে যাবো ইনস্ট্যান্সে। আপনি বলবেন যে মিস মেথড এর ওয়াই কেন আসলাম না, এটা তো স্কোপের বাইরে। স্কোপের বাইরে থেকে কি এই লোকালকে অ্যাক্সেস করব, পারবো না। এই যে ওয়াইটা আছে এই ওয়াইটাকে কিন্তু আমি কখনোই মেথড বি এর ভেতর থেকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ ওর নিজস্ব প্রপার্টি লোকাল ভ্যালু। এখানে যখন আমি ওয়াইটাকে কল করছি, ও মেথড বি এর মধ্যে খুঁজছে যে লোকাল ওয়াই আছে কিনা। ও দেখলো কি নেই, ডিরেক্টলি চলে যাবে ইনস্ট্যান্স ওয়াই which is 2। সেই 2টাকে আমি আপডেট করব কিভাবে, 2 প্লাস 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 পি। অ্যাগেইন পি কল করছি, আমার একটা ইনস্ট্যান্সেও পি আছে, এখন আমার লোকালেও পি আছে। সো যেহেতু মেথড বি এর ভেতর থেকে আমি পি কে কল করছি, সো অবভিয়াসলি এই লোকাল পিটাকে বোঝাচ্ছে। প্লাস প্লাস পি বলেছে, এর মানে কি পি এর ভ্যালুটা আগে আপডেট হবে। সো 3 থেকে হয়ে গেল সে 4, আর 4 এর সাথে যোগ হবে হচ্ছে আমার y এর ভ্যালু which is 2। সো 4 প্লাস 2 হচ্ছে 6, এই 6 বসে যাবে আমার এই ইনস্ট্যান্স y। 12 নম্বর লাইনের কাজ শেষ। এখন লাইন 30, বেসিক ক্যালকুলেশন কি হচ্ছে, x equals to x plus 2 plus n। अगेन এই স্কোপে x সার্চ করছি, ডু আই হ্যাভ এনি লোকাল x? ইয়েস। কত আছে 0। এই 0টাকে আপডেট করব কিভাবে, 0 plus 2 দেন n। লোকালস n আছে, আছে কত 2, তাহলে 2 plus 2 হচ্ছে 4। এই x এর মধ্যে বসে গেল হচ্ছে এখন আমার 4। 13 নম্বর লাইনের কাজ শেষ। লাইন 14, 14 কি বলছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সো আগে লোকালে সার্চ করলাম, সাম আছে নেই, কোথায় চলে যাব, ডিরেক্টলি ইনস্ট্যান্সে। সো এই সামটা আপডেট হবে। দেখেন এখানে কিন্তু প্রিভিয়াসলি একটা কাজ আমার বাকি ছিল, ওটাকে আমি হোল্ডে রেখে মেথড বিতে এসেছি। ওকে, এখন এই সামটাকে আমি আপডেট করব।
সেখানে আপডেট করি, কি আপডেট হবে, সামের কারেন্ট ভ্যালু প্লাস এক্স প্লাস ওয়াই। সামের কারেন্ট ভ্যালু কিন্তু কত হবে বলেন তো, 7 প্লাস হবে নাকি 0 হবে? সামের কারেন্ট ভ্যালু ম্যাম 0 হবে। 0 হবে 0 হবে, কারণ 7 প্লাস তো আমি আপডেটই করি নাই, কাজটা আধা রেখে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। সো সামের কারেন্ট ভ্যালু হচ্ছে 0। 0 প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স এ কত আছে 4, তো 0 প্লাস 4 হচ্ছে 4, এন্ড ওয়াই বলতে কোনো লোকাল ওয়াই নেই, ডিরেক্টলি চলে যাব ইনস্ট্যান্সে উইচ ইজ 6। 6 প্লাস 4 হচ্ছে 10, সো সামের কারেন্ট ভ্যালু হচ্ছে আমার 10 বসালাম। আচ্ছা, এখন আমার ফার্স্ট আউটপুট দেখেন, প্রত্যেকটা লাইন থেকে দেখবেন কি 3টা করে আউটপুট বের হয়। ফার্স্ট আউটপুটে কি প্রিন্ট হচ্ছে, এক্স ওয়াই সাম। সো কারেন্টলি লোকাল স্কোপের মধ্যে এক্স কত আছে 4, সো মাই ফার্স্ট আউটপুট উইল বি 4। দেন আমি ওয়াই প্রিন্ট করছি, দেয়ার ইজ নো লোকাল ওয়াই, সো লোকাল ওয়াই নেই, ডিরেক্টলি চলে যাব ইনস্ট্যান্সে। ইনস্ট্যান্সের ওয়াই আছে হচ্ছে 6 এন্ড ইনস্ট্যান্সের ওয়াই আছে হচ্ছে 10, এই যে 6 এন্ড এই যে 10, ডান। এখন দেখেন এখান থেকে আমি রিটার্ন করছি কত, সামের ভ্যালুটা। সো সামের কারেন্ট ভ্যালু কত 10, 10 আমি রিটার্ন করছি। কোথায় যায়, আমরা জানি যে একটা মেথড থেকে যখন কোনো কিছুকে রিটার্ন করি, রিটার্ন করা ভ্যালুটা মেথডটা যেখানে কল করেছিলাম সেখানে বসে যাবে। আমি এই যে এখান থেকে অর্ধেক কাজ রেখে চলে আসছিলাম না, সো সামের যে কারেন্ট ভ্যালু উইচ ইজ 10, 10 সাথে হচ্ছে আগের ভ্যালুটা যোগ হবে। সো 10টাকে আমি রিটার্ন করে দিলাম, এখানে এসে 10টা বসে গেল, এন্ড আগে কত ছিল আমার দেখেন, ওই যে অর্ধেক লিখে রেখে এসেছিলাম 7 প্লাস সামথিং। সো 7 প্লাস সামথিং ইজ বেসিক্যালি 7 প্লাস 10 which is 17. সো 17 is my current value of sum, ঠিক আছে। এই সাম ছিল হচ্ছে 10, 10 হচ্ছে এখানে বসে গেল, এন্ড আগে আমি লিখে রেখেছিলাম 7 প্লাস সামথিং, সো সামথিং এখন বললো 10, 10 প্লাস 7 হচ্ছে 17, কাজ শেষ। এখন আমি কোথায় চলে আসছি, আবার মেথডেতে চলে আসছি, কিন্তু এই যে এখানে এই যে স্কোপের ভিতরে। এখন আমি আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি, এক্স ওয়াই সাম। এখন কারেন্ট আমি মেথড এতে আছি, মেথড এতে কি কোনো লোকাল এক্স আছে, আছে কত 5, লোকাল ওয়াই আছে, আছে কত 2, তাহলে প্রথম আউটপুট হচ্ছে 5, এরপরে হচ্ছে 2, এন্ড সবার লাস্ট হচ্ছে সাম প্রিন্ট করব which is 70। দিস ইজ অল, ঠিক আছে। ওই যে আমি টেস্টার ক্লাস থেকে t1 ডট মেথড এটা কল করলাম, এতটুকু পোর্শনের জন্য আমার এই দুইটা আউটপুট আসে। সেম ভাবে কি করতে হবে, বাকিটা আপনারা একটু বাসায় ট্রাই করবেন, আবার মেথড এটা কল করবেন, ঠিক আছে। তখন কি হবে, এই লোকালগুলো কিন্তু আর থাকবে না, আপনি আবার নতুন করে এখান থেকে নতুন করে ভ্যালু বসিয়ে কাজ করবেন। কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, একটু রেকর্ডিং থেকে যারা বুঝেন না একটু আবার দেখে নেবেন। আর এখানে